এই এত মোবাইল লাগবে না। এজিএন আর অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস কোথাকার ডিজিজ এই দুটা? কিডনি। কাদের হয় বেশি? বাচ্চাদের মেইনলি, ঠিক আছে। বড়দের সাধারণত হয় না, বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা, তবে হয় না যে তা না, হতে পারে, তবে রেয়ার। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন অসুখ এজিএন আর নেফ্রোটিক সিন্ড্রোম, দুইটা অসুখই বাচ্চাদের খুব কমন, ঠিক আছে। দুইটার হচ্ছে কিডনির অসুখ, তাই না? কিডনি কয়টা থাকে মানুষের শরীরে? কিডনির কাজ কি আমাদের? মোবাইল ভিডিও করতে গেলে পড়া মাথায় ঢুকবে না, ঠিক আছে। কত মানুষ ভিডিও করলো আর কত খাতায় নোট লিখলো, পরে ভিডিও করার দেখার সময় হয় না, খাতার নোটও করার সময় হয়। অর্থাৎ যতটুকু পারা যায় মনোযোগ দিয়ে শুনলে লাভ হবে, ঠিক আছে। কিন্তু ক্লাসের বাইরে যে যদি সব কিছু হতো তাহলে তো ক্লাস লাগতো না, বই থেকে পড়লে হয়ে যেত, ঠিক আছে। সেজন্য যতটুকু কনসেন্ট্রেশন দেওয়া যায়, আধা ঘন্টা 1 ঘন্টা, আধা ঘন্টা 1 ঘন্টা, তাই না? কিডনির অসুখ, ঠিক আছে। কিডনির কাজ কি? আমাদের কিডনির কাজ কি? কিসে কি শাসন করে? কি কি হ্যাঁ, প্রস্রাবটা বের করে দিন। আমরা অ্যানাটমি পড়ছিলাম না, সব এখানে এসে লাগে। আমি অ্যানাটমির কয়েকটা ক্লাস নিলাম না, আপনাদের ছিলেন না আপনারা? হ্যাঁ নাকি পিছনে যে কথা বলছে না, পিছনে ছিলেন না আপনারা? কেন আপনার নতুন নাকি, নতুন ব্যাচ শুরু হয়েছে নাকি? হ্যাঁ আপনার নতুন, আপনাদের কি সরাসরি মেডিসিন শুরু হয়েছে? ওই অ্যানাটমি ছাড়াই আপনারা এখানে চলে গেছেন, তাহলে তো বোঝা মুশকিল আছে আসলে। মেডিকেল সায়েন্স এমনই, আপনি যদি পর ধাপে ধাপে, এই আমরুল্লাহ নতুন ব্যাচ শুরু করেছে অ্যানাটমি বাদ দিয়ে মেডিসিন ফার্মাকোলজি করতেছে, এর মধ্যে অনেকে আছে। হ্যাঁ ঢুকে যাও তোমরা এই বাজে। হ্যাঁ ঠিক আছে, তাহলে বুঝতে অসুবিধা কিন্তু, ঠিক আছে। আপনি যদি অ্যানাটমি না জানেন, যারা অ্যানাটমি ক্লাস করছে ওরা অনেকটা বুঝতে পারবে। আমাদের রক্তের কত পার্সেন্ট পানি? রক্তটাকে আমরা 2 ভাগে ভাগ করছিলাম না অ্যানাটমিতে? 45% রক্তকণিকা আর 55% হচ্ছে রক্তরস, ঠিক আছে। রক্তরস, ঠিক আছে। এই যে রক্তরস বা রক্তকণিকা, রক্তরসের আবার কত পার্সেন্ট পানি থাকে? 91 থেকে 92 ভাগ পানি, মানে মোর দ্যান 90%, তাই তো। 90% বা তার বেশি পানি থাকে, ঠিক আছে। তাহলে রক্তের বেশিরভাগ অংশই তো পানি। কিডনিতে যে রক্ত ছাকন হয়, তাই না? কোথায় হয় কিডনির, কোথায় ছাকনটা হয়? নেফ্রনে। অর্থাৎ কিডনির গঠন এবং কাজের একক কি? নেফ্রন। মানবদের গঠন ও কাজের একক কি? আমাদের বডির সেল। কই দিয়ে আমাদের বডি তৈরি, তাই না? পড়াইছিলাম আমরা, ভুলে গেলে হবে না তো। সেরকম কিডনির গঠন এবং কাজের একক হচ্ছে নেফ্রন। কি জিনিস? নেফ্রন। অর্থাৎ কিডনিকে যদি আমরা কাটি তাহলে শুধু নেফ্রন আর নেফ্রনই পাবো, তাই না? তা নেফ্রনটা আবার কী জিনিস? নেফ্রনের একটা গঠন আছে না? আছে।
যারা একটু অ্যানাটমি ভালো ক্লাস করছে তারা বুঝতে পারবে। এখানে কিডনির কোনো চিত্র নেই, এত এত ছবি লাগানো, ওইখানে কিছুটা লাগানো আছে, তাই না? হ্যাঁ, না দিতে হবে না, ওইটার দিকে তাকালে কিছু বোঝা যাচ্ছে। এই নাড়ায় না, নিচের দিকে একটা নেফ্রনের মানে গঠন দিচ্ছে, তাই না? অর্থাৎ নেফ্রনের উপরের দিকে একটা থাকে, বোম্যান্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস থাকে। কি জিনিস থাকে? বোম্যান্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস, এইরকম জিনিসটা, বুঝতে পারছেন? এইটার নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, আর এইটা এই যে ভিতরে যে এটাকে বলা হয়েছে গ্লোমেরুলাস, ঠিক আছে? এই গ্লোমেরুলাসে এরকম রক্তনালী এসে এখান থেকে টাপ একটা ক্যাপিলারি এফআইডি বেরোয় গেছে, বুঝতে পারছেন? এরকম টাপ ক্যাপিলারি ভরা থাকে। বোঝা যাচ্ছে আমার কথা? অর্থাৎ আমাদের সারা শরীর রক্তনালী ঘুরে বেড়াচ্ছে না? ঘুরে বেড়াচ্ছে কথাটা কেমন? রক্তনালী কোথার থেকে তৈরি হয়েছে? এক একটা জিনিস এক একটার সাথে মিশে আছে, তাই না? রক্ত সংবহনতন্ত্র কী কী জিনিস নিয়ে তৈরি? কিডনিতে যে রক্তটা যাচ্ছে সেটা কি উড়িয়ে উড়িয়ে চলে যাচ্ছে? কিভাবে যায়? শিরা ধমনির মাধ্যমে যাচ্ছে, তাই না? শিরা ধমনি, তো শিরা ধমনি তো রক্ত সংবহনতন্ত্রের অন্তর্গত, তাই না? রক্ত সংবহনতন্ত্র আমি পড়েছিলাম, আমার মনে আছে আপনাদের এই ব্যাচটা, ঠিক আছে? তিনটা জিনিস নিয়ে তৈরি, এটা রক্ত নালিকা, আর এটা হচ্ছে হৃৎপিণ্ড। এই তিনটা জিনিস নিয়ে রক্ত সংবহনতন্ত্র তৈরি, তাই তো? রক্ত নালিকা আর হৃৎপিণ্ড। অর্থাৎ হৃৎপিণ্ড থেকে যে নালীগুলো বেরোয় সারা শরীরে গেছে তাকে কি বলা হয়? ধমনী। আর সারা শরীর থেকে যে নালীগুলো এসে হৃৎপিণ্ডে ঢুকছে তাকে কি বলা হয়? ভেইন বা শিরা। কি বলা হয়? ভেইন বা শিরা। এই ধমনী বা এই শিরার মাধ্যমে, ধমনী কি করে? হৃৎপিণ্ড থেকে রক্তটা নিয়ে সারা শরীরে যায়, ধমনীর মাধ্যমে সারা শরীরে যায়। আর শিরা কি করে? সারা শরীরের কোষ থেকে রক্তটা নিয়ে আবার কোথায় যায়? হৃৎপিণ্ডে যায়। ধমনীর কাজ অক্সিজেনযুক্ত রক্তটা হৃৎপিণ্ড থেকে নিয়ে সারা শরীরে যাচ্ছে, আর শিরার কাজ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা নিয়ে আবার হৃৎপিণ্ডে যাচ্ছে, তাই তো? হৃৎপিণ্ড কোথায় থাকে? মাথায় না পায়ে? বুকের মধ্যে, তাই না? তো এই যে হৃৎপিণ্ডে যাচ্ছে আবার হৃৎপিণ্ড থেকে বাইরে যাচ্ছে, তাই না? আবার হৃৎপিণ্ড থেকে আবার কোথায় যাচ্ছে? ফুসফুসে যাচ্ছে। আমার কথা বলছে? হৃৎপিণ্ড থেকে সারা শরীরে যাচ্ছে, সারা শরীর থেকে হৃৎপিণ্ডে যাচ্ছে, হৃৎপিণ্ড থেকে আবার দুই ফুসফুসে যাচ্ছে, আবার দুই ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসছে। সেই রকম এই যে সারা শরীরে যার মধ্যে কোথায় কোথায় যায়? সারা শরীর বলতে কি বোঝায়? সারা শরীরে যাওয়া বলতে ব্রেনে যায়, প্রতিটা কোষে কোষে যাচ্ছে, প্রতিটা হাড্ডির মধ্যে যাচ্ছে, প্রতিটা মাংসপেশির মধ্যে ঢুকছে রক্তটা, তাই না? আমাদের শরীরের প্রতিটা অর্গানে ঢুকছে, ইন্টেস্টাইন তাদেরও সাপ্লাই দিতে আসছে না? স্টোমাক তাকেও সাপ্লাই দিচ্ছে না? সেখানে রক্তনালী সাপ্লাই আছে। শরীরে যে অংশে রক্ত সাপ্লাই থাকে না, বন্ধ হয়ে যায়, সে অংশ কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। কয়েক ঘন্টা লাগবে না, কয়েক মিনিটের মধ্যে একদম নষ্ট হয়ে যাবে না? আপনি ব্রেনে রক্ত সাপ্লাই এখান থেকে বন্ধ করে রাখেন না, কিছুক্ষণ ব্রেন কাজ করবে? আর কাজ করবে না, কিছুই করা লাগবে না। অত ব্রেন, পাকস্থলী, এত কিছু বোঝা যেতে পারে। আপনার হাতটা এখান থেকে খুব টাইটলি একটা দড়ি দিয়ে বেঁধে দেন না, যে এখানে এদিকে রক্ত দিতে দেবে না। 10 মিনিট পরে কেমন দেখা যাবে? এই হাতটার রং কালো হয়ে যাবে একদম, বুঝতে পারছেন? হাতটা আপনি নাড়াতে পারবেন? অবশ হয়ে যাবে না, কোনো শক্তি থাকবে না, থাকবে? তো সেরকম সারা শরীরে রক্ত যাচ্ছে, সেরকম সারা শরীরের একটা অংশ কিডনি, সেরকম সারা শরীরের একটা অংশ কি? কিডনি। আমরা একটা লাইন পড়ছিলাম ও উপরের দিকে, পিছনে ওই ছবিটা দেখেন হার্টের, বা এই ছবিটাও দেখেন, সামনের দিকে যারা আছে এই ছবিটাও দেখতে পারেন, ঠিক আছে? ওই হার্ট থেকে দেখেন বড় বড় বেরোচ্ছে না? তিনটা, অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্টস অফ দ্য অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা পড়ছিলাম না? এরকম মোটা মোটা আর্টারিটাকে আমরা অ্যাওর্টা বলি, বাংলায় বলা হয় মহাধমনী, তাই না? তাহলে ওটা ওই হৃৎপিণ্ড থেকে যখন বেরোচ্ছে তখন হচ্ছে আপনার বেশ বড় আকারে, তাই না? আবার যখন ওখানে ওটা আস্তে আস্তে যত নিচের দিকে গেছে তত ব্রাঞ্চে ভাগ হয়েছে, আর সে ছোটো হয়েছে, তাই না? এরকম বেশি। তাহলে এখান থেকে এখান থেকে আর্টস অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এটা এরকম বাকি আর্টস অফ দ্য অ্যাওর্টা,
এটা ডিসেন্ডিং অ্যাওর্টা, এটা যখন বুকের মধ্যে তখন এর নাম বলা আছে থোরাসিক অ্যাওর্টা, যখন এটা অ্যাবডোমেনে ঢুকছে তখন এটার নাম কি অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এরকম অ্যাবডোমিনাল অ্যাওর্টা যখন কিডনি সোজা গেছে ওখান থেকে এরকম ব্রাঞ্চ দিছে, তখন অ্যাওর্টা নাম না হয় তখন এখান থেকে একটা আর্টারি বেরিয়েছে তো ছোটো, তখন এই আর্টারিটার নাম বলা আছে রেনাল আর্টারি। মানে রেনাল মানে কিডনির একটা নাম রেনাল আর্টারি। বুঝতে পারছেন আমার কথা? ধমনী মানে রেনাল ধমনী, মানে বাংলায় কি কিডনির যকৃৎ, কিডনির বাংলা কি না যকৃৎ না বৃক্কীয় ধমনী বলে মনে হয় বাংলা নাম, আমরা তো বাংলা নাম বেশি পড়ি না সেজন্য। এরকম রেনাল আর্টারি বলে, ঠিক আছে? এরকম তো এই আর্টারির ছোটো হয়ে যখন একটা কিডনির মধ্যে যাচ্ছে, কিডনির মধ্যে আর্টারি এরকম একটা কিডনি তো এখান থেকে আর্টারি ঢুকছে, ঠিক আছে? কিডনির এই জায়গাটার নাম বলা রেনাল পেলভিস, ঠিক আছে? এখান দিয়ে আর্টারিটা এখান থেকে ঢুকে যে ও আবার ব্রাঞ্চে ভাগ হয়ে একটা গ্লোমেরুলাসের ওখানে যে এরকম গ্লোমেরুলাসে এখানে যখন ঢুকলো বোমেন্স ক্যাপসুলে, তখন এরকম ছোট একদম ক্যাপিলারি হয়ে গেল। ক্যাপিলারি নাম শুনছেন তো আপনারা, তাই না? একদম জালিকার মতো একদম খুব চিকন যে রক্তনালীটা, তারপর আবার এখান থেকে বেরোয় গেল, যখন বেরোয় গেল তখন এর নাম হলো শিরা। কি নাম হলো? শিরা। অর্থাৎ আমরা পড়ছিলাম ধমনী যেখানে শেষ হয় সেখানে কৈশিক জালিকা শুরু হয় বা ক্যাপিলারি শুরু হয়, আবার ক্যাপিলারি যেখানে শুরু হয় সেখান থেকে শিরা শুরু হয়। বুঝতে পারছেন কথাটা? তাহলে এরকম রক্তটা হৃৎপিণ্ড থেকে এসে যখন এর মধ্যে ঢুকে এখান থেকে এই কৈশিক জালিকা ঘুরে ঘুরে আবার শিরা দিয়ে চলে যাচ্ছে। বুঝতে পারছেন? এখানে ছিল অক্সিজেনযুক্ত রক্ত, এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, অর্থাৎ এর মাঝখানে একটা কাজ হয়ে গেছে। এখান থেকে ছাকন মানে কি প্রক্রিয়ায়? হ্যাঁ, ব্যাপন প্রক্রিয়া। এখান থেকে অনেক জিনিস বেরোয় এই নালীর মধ্যে চলে গেল, পানিও গেল, অনেক খারাপ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এই সমস্ত রক্তের মধ্যে যে সমস্ত বজ্র পদার্থ ছিল যেগুলো কিডনি দিয়ে বের করে দেওয়া সম্ভব, সেইগুলো এখান থেকে বেরোয় গেল। যে এই নালীটা আবার ঘোরে, ঠিক আছে? ঘুরে এখান থেকে সব নালীগুলো একসাথে মিলে কিডনির থেকে এই প্রস্রাবটা তৈরি হয়ে ইউরেটার, কিডনি থেকে ইউরেটার এসে মিলিত হয় কোথায়? ইউরিনারি ব্লাডার না, তখন ইউরিনারি ব্লাডারে যায়। বুঝতে পারছেন? তারপর প্রস্রাব হয়ে বেরোয় যায়। এই আছে অ্যানাটমি বা ফিজিওলজিক্যাল প্রসেস। তো এই যে দুটো রোগ বলা হতে পারে যে এই রোগ পড়বো, আমরা এত কিছু জানার দরকার কি? বেসিকে যদি গণ্ডগোল থাকে তাহলে আমরা উপরে যতই পড়ায় যায় না কেন বুঝতে পারবো না, ঠিক আছে? সমস্যা হয় এইখানটায়, নেফ্রোটিক সিন্ড্রোমে সমস্যা হয় এই গ্লোমেরুলাসে, এই যে ছাকন হচ্ছে এখানকার জালিতে সমস্যা হয়ে যায়। যে পরিমাণ ছাকন হয়ে যাবে, ছাকন হয়ে কী যাওয়ার কথা? বজ্র পদার্থ। সেখানে আমাদের শরীরে কি আছে? প্রোটিন আছে, নাম কি? সেই প্রোটিন, রক্তের প্রোটিনগুলোর নাম কি? অ্যালবুমিন, গ্লোবিউলিন, তাই না? সেইগুলো তো এখান থেকে যাওয়ার কথা না, কিন্তু এখানে যখন ডিজিজ প্রসেস হচ্ছে তখন এখান থেকে অ্যালবুমিন বেড়ে যাচ্ছে। সেই অ্যালবুমিন প্রস্রাব দিয়ে, মানে প্রোটিন বেড়ে যাচ্ছে, প্রোটিনটা প্রস্রাব দিয়ে বেড়ে যাচ্ছে। সেই প্রস্রাব এরকম আমরা যদি জাল দেই এবং সাদা প্রোটিন জমে থাকে। বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, থাক, পানি থাকতে লাগবে। তাহলে আগে নেফ্রোটিক সিন্ড্রোম পড়ি। নেফ্রোটিক সিন্ড্রোম মোস্টলি বাচ্চাদের হয়, বড়দের যে হয় না তা না, তবে খুবই রেয়ার। বাচ্চাদের কোন বয়সে বাচ্চাদের নেফ্রোটিক সিন্ড্রোম মেইনলি হয়? 2 to 10 ইয়ার্স, 2 to 8 ইয়ার্স বলে, কোথাও 10 ইয়ার্স বলে। এই বয়সে কমন হয়। কাদের কমন হয়? 2 থেকে 10 বছর মনে করেন, এই বয়সে কমন হয়, ঠিক আছে? সাধারণত মেল বাচ্চাদের, কারা বলছিল না? মেয়েদের ছেলেদের বেশি হয় নেফ্রোটিক সিন্ড্রোম, ঠিক আছে? কাদের বেশি হয়? ছেলেদের বেশি হয় মেয়েদের তুলনায়। মেয়েদের হয় না যে তা না, সবারই হতে পারে, তবে ছেলেদের কমন হয়। 2 থেকে 10 বছর, 2 বছরের আগে যে হয় না তা না, কিন্তু হতে পারে। তাহলে হলে কি হয়? সেক্ষেত্রে হলে সেটা খুব প্রগনোসিস খারাপ হয়। আবার 10 বছরের পরে হয় না যে তা না, তবে 10 বছরের পরে যদি নেফ্রোটিক সিন্ড্রোম কারোর হয় তাহলে সেটাও খুব প্রগনোসিস খারাপ হয়, সেটাও খারাপ জিনিস। তাহলে সব বোঝা গেল তো, নেফ্রোটিক সিন্ড্রোম একটা কিডনির অসুখ, ঠিক আছে? এই একটা সিন্ড্রোম বলা আছে, এর 4টা ক্রাইটেরিয়া। 1 নম্বরে কি বলছে? ম্যাসিভ প্রোটিনিউরিয়া। বোঝা গেছে? মানে প্রস্রাব দিয়ে, ওই যে বললাম কিডনির ছাকনের ওখানে
ওখানে সমস্যা বিদায়। ওখানে আরও অনেক কথাবার্তা আছে যেগুলো আপনাদের পড়ে লাভ নেই, আপনাদের ব্রেনে থাকবে না, ঠিক আছে। তাহলে ওখানে শাকনের ফলে কি হচ্ছে, ওখান দিয়ে শাকন দিয়ে যাওয়ার সময় প্রোটিন নর্মালি যাওয়ার কথা ছিল না, কিন্তু ওখান থেকে প্রোটিন পড়া শুরু হয়ে গেল, ঠিক আছে। তাহলে মির্চি প্রোটিন ওখান থেকে পড়লে কী হবে, সেই প্রোটিনটা কী দিয়ে বেরোয় যাবে, প্রস্রাব দিয়ে বেরোয় যাবে। তা প্রোটিন ইউরিয়া মানে প্রস্রাবে প্রোটিন 3+ অথবা 4+ প্রোটিন যাচ্ছে, মানে অনেক প্রোটিন চলে যাচ্ছে, বুঝতে পারছেন। এটাকে বলা হয় ম্যাসিভ প্রোটিন ইউরিয়া। আর যখন প্রোটিন চলে যাবে, আপনার এই যে রক্তনালী, তাই না, এর মধ্যে রক্ত আছে, তা রক্তের উপাদান কি, এর মধ্যে প্রোটিনও আছে। তা প্রোটিন আছে একটা কলয়েডাল পদার্থ, ঠিক আছে, এরা পানিটাকে ধরে রাখে। রক্তনালীর মধ্যে কি হয়, আমাদের রক্তের যে পানীয় যে অংশটা, ওই যে বললাম 90% পানি আছে, সে পানি অংশটাকে ওরা ধরে রাখে রক্তনালীর মধ্যে। যখনই এখানে প্রোটিন কম হয়ে যাবে, তখন পানির এখান থেকে বাইরে চলে যাবে, বুঝতে পারছেন। রক্তনালী থেকে পানিটা কোথায় চলে যাবে, বাইরে চলে যাবে। তখন সারা শরীরে পানি জমা শুরু করবে, ঠিক আছে। কি হবে, সারা শরীরে মনে হবে যে ফুলে যাচ্ছে, বাচ্চাটা কি হবে, ফুলে যাচ্ছে সমস্ত। এটাকে সারা গা ফুলে যাওয়াটাকে কি বলি আমরা, জেনারেলাইজড ইডিমা। কি বলি, তাহলে নেফ্রোটিক সিন্ড্রোমের কয়টা ক্রাইটেরিয়া বললাম, 4টা ক্রাইটেরিয়া, 4 ক্রাইটেরিয়া। তার মধ্যে একটা কি বললাম, ম্যাসিভ প্রোটিন ইউরিয়া, 2 নম্বরে জেনারেলাইজড ইডিমা, 3 নম্বরে হাইপো অ্যালবুমিনেমিয়া। অ্যালবুমিন তো আমরা জানি রক্তে যে কয়টা প্রোটিন আছে তার মধ্যে প্রধান প্রোটিন কোনটা, অ্যালবুমিন। সেই অ্যালবুমিনটা বেশি বেড়ে চলে যায়, তো সেই জন্য আমরা বলছি যখন প্রস্রাব দিয়ে প্রোটিন চলে যাবে তখন রক্তে কি প্রোটিন বেশি থাকবে না কম থাকবে, কমে যাবে। সেই জন্য বলছে হাইপো অ্যালবুমিনেমিয়া, ঠিক আছে, অর্থাৎ রক্তের প্রোটিনটা কি হবে, কমে যাবে। আর 4 নম্বর বলা আছে হাইপারলিপিডিমিয়া। কি বলা আছে, লিপিডেমিয়া। এই 4টা হচ্ছে নেফ্রোটিক সিন্ড্রোমের কার্ডিনাল ফিচার ক্রাইটেরিয়া, 4 ক্রাইটেরিয়া। এখন একটা বাচ্চা আসলো, মেডিসিন পড়ানো, মেডিসিন আমি ক্লাস নিয়েছিলাম এনাদের কোনো দিন, নেই না, হ্যাঁ প্রথম না, না আগে ক্লাস নিয়েছি তো, অ্যানাটমি নিয়েছি একদিন মাঝে ঢাকার থেকে এসে অ্যানাটমি ক্লাস নিলাম না। মেডিসিন আমরা একদিন বলছিলাম ফার্মাকোলজি ক্লাসের মাঝখানে, বলছিলাম না যে ফার্মাকোলজি আর মেডিসিনের মধ্যে পার্থক্য কী, বলছিলাম একদিন। এই কথা বলেন না কেন কেউ, ফার্মাকোলজিতেও তো ঔষধপত্র আছে, মেডিসিনেও ঔষধপত্র আছে, তাই না, দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, বিশাল পার্থক্য। ফার্মাকোলজি পুরো ড্রাগ নিয়ে আলোচনা, এই ঔষধটার কী সাইড ইফেক্ট, কী সমস্যা, কীভাবে মেকানিজম কাজ করে, এইগুলো হচ্ছে ফার্মাকোলজি। আর মেডিসিন কি, মেডিসিন একটা অসুখ নিয়ে আলোচনা করে, একটা ডিজিজ নিয়ে আলোচনা। যেমন আমরা নেফ্রোটিক সিন্ড্রোম পড়ছি, নেফ্রোটিক সিন্ড্রোমের রুগী কী সাইন সিমটম নিয়ে আসবে, ঠিক আছে, তারপরে কি এসে আমাদের কাছে কি বলবে, কি সিমটমের কথা বলবে, তারপরে আমরা তার কাছ থেকে কি কি বের করতে পারবো এক্সামিনেশন করে, তারপরে কি পরীক্ষা নিরীক্ষা করব, কি ট্রিটমেন্ট দেবো, এইটা হচ্ছে নেফ্রোটিক সিন্ড্রোমের কাজ। বোঝা গেছে। তাহলে একটা অসুখের তাহলে সেটা সিরিয়াল, কিন্তু কি লক্ষ্য, কি ক্লিনিক্যাল ফিচার, রুগী এসে আমাদের কি বলবে, 1 নম্বরে বাচ্চার মা এসে আপনার কাছে কি বলবে, এই কথাটাই প্রথম বলবে, দেখেন আমার বাচ্চার ফুলে যাচ্ছে। আপনি বলবেন আপনার বাচ্চা কোথায় ফুলছে, প্রথম আগে মুখ ফুলছে নাকি হাত ফুলছে না আগে পা ফুলছে। নেফ্রোটিক সিন্ড্রোম কোথায় ফলে, কোথায়, পা। আর কেউ,
আচ্ছা, এটা মনে রাখবেন, কিডনির কোনো অসুখের জন্য আগে মুখ ফোলে, ঠিক আছে? আমরা বলি পেরি অরবিটাল এডিমা, মানে চোখের চারিপাশ ফোলা দেখে। মা একদিন ঘুম থেকে উঠে দেখছে তার বাচ্চা চোখের চারিপাশ ফুলে গেছে, ঠিক আছে? তারপর বললো, তারপর ফুলছে, গুরুত্ব দেয়নি, ডাক্তারের কাছে যায়নি। দিন যত যাচ্ছে ওই ফোলাটা আস্তে আস্তে বাড়তে বাড়তে মুখ আরও ফুলে গেছে, পা ফুলে গেছে, এখন পেটও ফুলে গেছে। অর্থাৎ প্রথম মুখ ফোলে, মুখ ফোলার পরে আস্তে আস্তে পা ফোলে, তারপর আস্তে আস্তে সারা শরীর ফুলে যায়। খুব সিরিয়াস ফোলা নিয়ে আসে নেফ্রোটিক সিন্ড্রোমের বাচ্চারা। হ্যাঁ, একই সঙ্গে অনেক সময় যে বুঝতে পারে না, তো হঠাৎ করে আগের থেকেই তো পা ফুলে যায় না, আগের থেকেই তো পা ফোলে না, আগে হচ্ছে মুখটা ফোলে, হয়তো খেয়াল করে না মা বুঝতে পারে না, ঠিক আছে? মানে ফোলা মানে কি, আজকে মুখ ফুললো, 2-1 দিনের মধ্যেই পা ফুলে যাবে, খুব খুব তাড়াতাড়ি ফুলে যায়। এটা ফুলতে যে আপনার 1 মাস নেবে তা কিন্তু না, যে আপনি মনে করতেছেন আগে মুখ ফুলে 10 দিন আছে, তারপর পা ফুলে 20 দিন আছে, তারপর সারা গা ফোলা শুরু করছে, তা না। একদম 1 সপ্তাহের মধ্যে সারা শরীর ফুলে যেতে পারে, ঠিক আছে? তাহলে আমরা যদি জিজ্ঞাসা করি মার কাছে যে আপনার বাচ্চার কোন দিকে আগে ফুলছে, তাহলে মা নোটিশ করতে পারে। সেই মা যদি ভালো দেখে থাকে তাহলে বলবে যে হ্যাঁ, আমি তো খেয়াল করছিলাম আমার বাচ্চার আগে মুখ ফুলছে, তারপরে পা ফুলছে, তারপরে আস্তে আস্তে সারা শরীর ফুলে গেছে। অথবা বলতে পারে যে আমি ওসব খেয়াল করিনি, আমি তো দেখতেছি আস্তে আস্তে সারা শরীর ফুলে গেছে, তখন আমি টের পাইছি, ঠিক আছে? সেই মা যদি অনেকটা শিক্ষিত থাকে, বোঝে, কেয়ার থাকে, বাচ্চা সবসময় বাচ্চা যদি খেয়াল রাখে, তাহলে অনেক সময় তারা ক্লিয়ার কাট বলতে পারবে যে এরকম। তাহলে এই ফুলে যাওয়া, বুঝতে পারছেন, ইডেমা, এটাই হচ্ছে একটা কমপ্লেন কিন্তু, ঠিক আছে? চোখ মুখ ফোলা, সমস্ত গা ফোলা, পা ফোলা, এটা হচ্ছে একটা কমপ্লেন, মায়ের কমপ্লেন 1 নম্বর থাকে। 2 নম্বরে কি বলে মা, ফোলার সাথে সাথে আর একটা কমন কমপ্লেন করবে যে আমার বাচ্চার প্রস্রাব কমে গেছে। আমার বাচ্চা আগে যেমন প্রস্রাব করতো, এখন প্রস্রাব করেই না বলে চলে। 2-1 বার করে, কিন্তু খুব অল্প অল্প। 2-1 বার করে, কিন্তু খুব অল্প প্রস্রাব করে, বুঝতে পারছেন? খুবই অল্প প্রস্রাব করে। 2 নম্বর কমপ্লেন এইটা করে। সাধারণত এই 2টা কমপ্লেন নিয়ে এই রুগী আসে, কিন্তু এই 2টা কমপ্লেনের বাইরেও কমপ্লেন থাকতে পারে। কেমন কমপ্লেন থাকতে পারে? যে এর সাথে যদি অ্যাসোসিয়েটেড সমস্যা থাকে। অ্যাসোসিয়েটেড সমস্যাটা কেমন? যদি এই বাচ্চার প্রস্রাবে ইনফেকশন থাকে, তাহলে পেট ব্যথার কথা বলতে পারে, ঠিক আছে? এত ফুলছে, পেট এত ফুলে এরকম বড় হয়ে গেছে, ঠিক আছে? সেখানে পেরিটোনাইটিস ডেভেলপ করে গেছে। কি হয়েছে? অ্যাবডোমেনে পেরিটোনাইটিস ডেভেলপ করে গেছে, সেখানে অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসতে পারে, ঠিক আছে? জ্বর নিয়ে আসতে পারে, সাথে কি থাকতে পারে? জ্বর থাকতে পারে। এছাড়া সর্দি কাশি নিয়েও আসতে পারে এই বাচ্চার সাথে, ঠিক আছে? একই সাথে এইগুলো, কিন্তু মেন কমন প্রবলেম এই 2টা নিয়ে আসে, বাচ্চা ফুলে গেছে আর বাচ্চা প্রস্রাব কম হচ্ছে। এর সাথে যত দিন যায় তত বাচ্চা যদি খারাপ হয়, তাহলে এই সমস্যাগুলো নিয়ে আসতে পারে। পেট ব্যথা, পেট ব্যথা, তারপরে আপনার কি বললাম, যে বাচ্চা মানে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে, যেমন জ্বর, সর্দি কাশি, এগুলো নিয়ে আসতে পারে একই সাথে। আপনি যদি রোগীটা এক্সামিনেশন করেন, তাহলে প্রথম কি দেখবেন? বাচ্চার এপিয়ারেন্স দেখবেন। এই জেনারেল এক্সামিনেশনের ইগুলো জানেন তো আপনারা? এক্সামিনেশনে আমরা কয়টা ভাগে ভাগ করি? রোগীর এক্সামিনেশন কয়টা ভাগে ভাগ? একটা আছে জেনারেল এক্সামিনেশন। প্রচুর গরম এই রুমের মধ্যে, আমার বললাম সত্যি ক্লাস নিতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। জানালাটা একটু খুলে দাও, ওই পাশে আটকানো নাকি? খুলে দাও, একটু ভেন্টিলেশন যাতায়াত করুক। এদিকে খোলা টোলা আছে, দরজা খোলা আছে, খুলে দাও না, আটকে রেখে দাও, একটু বাতাস চলাচল করুক। তাহলে আমি যদি একটা বাচ্চা এক্সামিনেশন করি, এক্সামিনেশনের 2টা পার্ট, এইগুলো আসলে একটা ক্লাসের শেষের দিকে তো বোঝানোর কথা। একটা মেডিসিন ক্লাস নিতে গেলে মেডিসিনের এরপরে 1 মাস মেডিসিনে রাখবা, তো এক্সামিনেশন পড়ানো সম্পর্কে রাখবা। 1 মাস শুধু ওই পড়াই নেবা, তারপর মেডিসিন অন শুরু করবো। বুঝতে পারছো কথাটা? না হলে ওনারাও বুঝতে পারে না আমরা যখন ক্লাস নেই, ঠিক আছে? কি তোমার ক্লাস শিডিউলে মেলবে না, অন্য সাবজেক্ট কমাই দিবা, ঠিক আছে?
বুঝতে পারছো আমার কথা? মেডিসিন একটা ভাস্ট জিনিস। আপনি যদি না বোঝেন, এক্সামিনেশন পার্ট না বোঝেন, তাহলে ওই সারা জীবন খালি রোগীর খালি জ্বর সর্দি কাশি দুটো চারটে কথা শুনবেন আর ওষুধ লিখবেন, কিন্তু এক্সামিনেশন একটা পার্ট। ঠিক আছে? আমরা সবসময় বলি যে একটা রোগী আপনি যদি ডায়াগনোসিস রোগ ধরতে চান, তাহলে আপনার ইতিহাস নেওয়া, হিস্ট্রি মানে কি, রোগীর ইতিহাস নেওয়া আর রোগীর এক্সামিনেশন করে আমরা 90% শিওর হয়ে যাই যে কোনো সময় 100%, কোনো পরীক্ষা নিরীক্ষা লাগে না। ঠিক আছে? আর কোনো সময় মোটামুটি একটা চিন্তা করছি, এই লক্ষণগুলো বলছে, আমি এই ফাইন্ডিং পাইছি, তখন মাথায় 2-3টা অসুখ আসে যে এই 2-3টার একটা হতে পারে। ওই 2-3টাকে আলাদা করার জন্য, এই 10% শিওর হওয়ার জন্য আমরা ল্যাবে পরীক্ষা করি। কিন্তু এখনকার দিনে হয়ে গেছে উল্টোটা। আমি রোগীর কাছে শুনি আর না শুনি, আমি ইনভেস্টিগেশন লেখা আগে লিখব, তারপর সেটা দেখে আমি ডিসিশন নেব যে রোগীটা আমার কোন দিকে যাচ্ছে রোগ। বুঝতে পারছেন কথাটা? কিন্তু একজন ভালো ক্লিনিশিয়ান যে, সে আগে রিপোর্টের উপর না, আগে সে নিজের কনফিডেন্ট, নিজে কোন দিকে আছে সেই দিকেই বিশ্বাস করবে। ঠিক আছে? নাহলে কিন্তু মুশকিল। সেটা জানতে গেলে আপনাদের এই রোগের হিস্ট্রি নিতে হয় কীভাবে এটা জানতে হবে, তারপর এক্সামিনেশন করতে হয় কীভাবে এটা জানতে হবে। এক্সামিনেশনের কয়টা পার্ট? তাহলে 2টা পার্ট। এটা জেনারেল এক্সামিনেশন, এটা সিস্টেমিক এক্সামিনেশন। জেনারেল মানে মাথা থেকে পা পর্যন্ত আমরা একটা ওভারঅল এক্সামিনেশন, যেটা দেখি অ্যানিমিয়া, জন্ডিস, সাইনোসিস, ইডিমা। ঠিক আছে? তারপর আছে ভাইটাল সাইনগুলো, পালস, রেসপিরেটরি রেট, টেম্পারেচার, তাই না, ব্লাড প্রেশার। ঠিক আছে? এইগুলা। আর সিস্টেম এক্সামিনেশন কেমন? রেসপিরেটরি সিস্টেম, মানে কেউ যদি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আসে, তাহলে আগে আমি রেসপিরেটরি সিস্টেম দেখবো না? কেউ যদি হার্টের মতো প্রবলেম মনে হয়, তাহলে আমি কার্ডিওভাস্কুলার সিস্টেম দেখবো, হার্ট দেখবো। কেউ যদি অ্যাবডোমেনের সমস্যা নিয়ে আসে, তাহলে আমি পেটের এক্সামিনেশন করবো, তাই তো? কেউ যদি বললো যে স্ট্রোক করছে, তাহলে কোনটা এক্সামিনেশন আগে করবো? নার্ভাস সিস্টেম এক্সামিনেশন। এরকম এক সিস্টেম এক্সামিনেশন। একটা রুগীতে সিস্টেম, একটাই সিস্টেম করা হয় না, 2-3টে সিস্টেম করা হয়। হিস্ট্রি নিয়ে বুঝতে হয় কোন সিস্টেম করতে হবে। তাহলে এর জেনারেল এক্সামিনেশন আমরা এপিয়ারেন্স দেখে বুঝতে পারি। এপিয়ারেন্স দেখে, আমার সামনে একটা বাচ্চা, 5 বছরের বাচ্চা, তার চোখ মুখ ফোলা, পেট ফোলা, ঠিক আছে, পা ফোলা, তা আমার মাথার মধ্যেই যাবে যে এই বাচ্চাটা কিডনি অসুখ হতে পারে, তাই না, নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। তাহলে তাকে দেখেই কিন্তু আমি এপিয়ারেন্সে বলে দিচ্ছি। এই যে আগেরকারের দিনই শোনা যেত যে অমুক ডাক্তারের কাছে গিয়েছিলেন, দাদা ডাক্তার বিধানচন্দ্র রায়ের কাছে গিয়েছিলাম, আমার ওই রুমে ঢুকতেই আমাকে দেখে বলে দিছে যে এই রোগ, এই চিকিৎসা দিতে। শোনা যায় না এরকম গল্প? তা আসলে তো শোনা যায়। আপনার সামনে যদি একটা হাইপোথাইরয়েডের বাচ্চা হেঁটে আসে, আপনি চিনতে পারবেন না? আপনি যদি জানেন যে এই লক্ষণ হাইপোথাইরয়েড দেখেই চেনা যায়, আপনার সামনে একটা থ্যালাসেমিয়ার বাচ্চা ঘুরলে আপনি বুঝতে পারবেন না? তার কি কিছু পরীক্ষা নিরীক্ষা গায়ে হাত দেওয়া লাগবে? থ্যালাসেমিয়ার বাচ্চাদের কী হয়, দিন দিন পেট মোটা হয়ে যায়, স্প্লিন বড় হয়ে যায়, মাথার হাড়গুলো সব বড় হয়ে যায়, তাই না? দেখছেন না থ্যালাসেমিয়ার বাচ্চা? দেখছেন আপনারা? এই যারা দেখছেন, কোনো শব্দ করছে, মানে কখনো দেখেননি থ্যালাসেমিয়ার বাচ্চা? দেখেননি? কেউ না কেউ তো দেখছে, এর মধ্যে দেখছে না? কেউ দেখেনি থ্যালাসেমিয়ার বাচ্চা? কেউ কখনো দেখেনি? দেখছে একজন, ঠিক আছে। এই দেখলে বোঝা যায় না থ্যালাসেমিয়ার বাচ্চা এটা? যারা মাসে মাসে রক্ত দিতে যায় হসপিটালে, দেখে বোঝা যায় কিন্তু। এরকম গা সাদা হয়ে যায় কেন? রক্ত শূন্য হয়ে যায়। তাহলে এরকম আপনি যদি জানেন, তাহলে কিন্তু আপনি দেখেই অনেকটা বুঝতে পারবেন। সেরকম আপনি প্রথমে এই রোগীটা আসলে কি অ্যাপিয়ারেন্স দেখবেন, তাই না? যে একটা বাচ্চা আমার সামনে আসছিল, স্যার বলছিল যে 2 থেকে 10 বছর বয়সের মধ্যে বাচ্চা, তার চোখ মুখ ফোলা, পেট ফোলা, মনে হচ্ছে পেটে পানি জমে আছে, পা ফোলা, সারা সমস্ত গা হাত পা ফুলে গেছে। আপনার মাথায় তো একটা ধাক্কা দেবে যে এটা কিডনির নেফ্রোটিক সিনড্রোম হতে পারে, বলবে না? তো সবসময় যে একটা রোগের জন্য ফলা হয় তা তো না, আরও অনেক রোগের জন্য তো ফলা হতে পারে, তাই না? সেজন্য খেয়াল রাখতে হবে। তাহলে অ্যাপিয়ারেন্স। তারপরে 2 নম্বর যদি আপনি দেখেন, কি দেখবেন? ইডিমা। আপনার কাছে মনে হলো ফোলা, কিন্তু আপনি তার পায়ে হাত দিয়ে এরকম করে, ইডিমা দেখতে হয় কীভাবে? বনি প্রমিনেন্স যেখানে, সেখানে এরকম পায়ের বনি প্রমিনেন্সে এখানে এই জয়েন্ট থেকে 1 সেন্টিমিটার উপরে, তাই না? এখানে চাপ দিলে কি বসে যাবে না? আর আপনার কাছে মনে হলো একটা বাচ্চা ফোলা আছে, কিন্তু মুখের দিকেই ফোলা না, পেটের দিকেই ফোলা না, শুধু পা ফোলা একটা মানুষ নিয়ে আসছে, আপনি চাপ দিলেন, দেখলেন বসতেছে না, কিন্তু আপনার কাছে দেখে মনে হচ্ছে ফোলা। এটা কী রোগ হতে পারে? মুখ ফোলা না, পেট ফোলা না, শুধু পা ফোলা, 2 পা ফুলে আছে এরকম বড়। যদি গোদরোগ না, এটা গোদরোগ হতে পারে না? দেখছেন গোদরোগের রুগী? হ্যাঁ, রাস্তা তো দেখা যায়, ঢাকা শহরে দেখা যায়, খুলনা শহরে মাঝে মাঝে আছে।
দেখি প্রায় বসা, ওই যে দেখছেন। তাহলে উনি বলছে যে মুখ ফোলা না, পেট ফোলা না, কিন্তু পা ফোলা। তাহলে চাপ দিলে ওটা বসবে না, ওটা কি লিম্প ইডিমা, ওটা হচ্ছে নন ফিডিং ইডিমা, ঠিক আছে? ওটা কিন্তু চাপ দিলে বসবে না। তাহলে ইডিমাটা পরীক্ষা করা ওঠা জরুরি। আর এই ইডিমাটা কি চাপ দিলে বসে যাবে কিন্তু, বুঝতে পারছেন? যদি হিউজ ইডিমা থাকে যত চাপ দেবেন অনেকটা বসে যাবে একদম, ঠিক আছে? তাহলে ইডিমা দেখবেন। এরপরে আর কি দেখবেন? এই বাচ্চার জন্য ভাইটাল সাইন খুব ইম্পর্টেন্ট, মানে আপনি পালস দেখলেন, ব্লাড প্রেশার দেখলেন, টেম্পারেচার দেখলেন, রেসপিরেটরি রেট দেখলেন, এই চারটা অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? এরপর জেনারেল এক্সামিনেশনের সব ফাইন্ডিংগুলো আপনি দেখে যাবেন। কিন্তু এই বাচ্চার স্কিন কন্ডিশন কেমন, স্কিনে কোনো চুলকানি আছে কিনা সেক্ষেত্রে দেখবেন, ঠিক আছে? স্কিনে কোনো চুলকানির কোনো স্কার মার্কটাক আছে কিনা দেখতে হবে। কেন? আপনাদের গরম লাগছে না? আমার তো খুব গরম লাগছে। হ্যাঁ, আমার হ্যাঁ, না আসলে গরম পড়ছে তো প্রচুর, আর আমারও একটু ক্লান্তি, সারাদিন বসানো তো। তাহলে কি বললাম, স্কিন কন্ডিশন কেন দেখতে হবে? শেষ করতে পারবো না মনে 2টা ক্লাস। স্কিন কন্ডিশন কেন দেখতে হবে? স্কিন কন্ডিশন দেখতে হবে এই জন্য, এজিএনের সাথে আলাদা করার জন্য, ঠিক আছে? এজিএন অসুখটা হয়, একটু আগে লিখলাম না, এজিএন অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস। ওই অসুখটা হয় স্কিন ইনফেকশনের পরে। একটা স্কিন ইনফেকশন হলে তার থেকে 2 থেকে 4 সপ্তাহ পরে এজিএন ডেভেলপ করে। কিন্তু নেফ্রোটিক সিনড্রোমের সাথে এজিএনের কোনো, এই স্কিন ইনফেকশনের কোনো সম্পর্ক নেই। সেই জন্য স্কিন ইনফেকশনের যে স্কিন ইনফেকশন ছিল শুকাই গেছে, কিন্তু স্ক্র্যাচ মার্ক আছে, ঘা আছে গায়ে, স্ক্যাবিস হয়েছে না কারণ না কারণ? হ্যাঁ, তাহলে হলে কেমন হয়? পুজ হয়, পানি হয়, তাই না? সেগুলো শুকাই গেলে একটা মার্ক থেকে যায় না, গায়ে দাগ দাগ থেকে যায় না? এটা পাওয়া যাবে, এরকম যদি পাওয়া যায় তাহলে আমাদের মাথায় এজিএন যাবে আগে, ঠিক আছে? আর এটা না পাওয়া গেলে আমাদের কোন দিকে যাবে মাথায়? নেফ্রোটিক সিনড্রোম আগে যাবে। সেজন্য স্কিন কন্ডিশন দেখতে হবে। আর কি দেখতে হবে? একটা জিনিস দেখি যদি আমরা, তাহলে বেড সাইড ইউরিন। বেড সাইড ইউরিন, বাচ্চার মা যতটুকু প্রস্রাব হয় একটা পাত্রে ধরে আনছে, প্রস্রাবটার রং লাল বা স্মোকি, তাহলে কি হতে পারে? প্রস্রাবটার রং লাল লাল রং, কিছুটা লালচে লালচে, কোকা কোলা কালার রং, তাহলে কি হতে পারে? হ্যাঁ, প্রস্রাবের সাথে ব্লাড যায় কিনা? প্রস্রাবের সাথে যদি ব্লাড যায়, ব্লাড মানে কি? রক্তের কোন দানার জন্য আমরা লাল অনুভব করি? হ্যাঁ, আরবিসি, লোহিত রক্তকণিকার জন্য আমরা লাল লাল মনে করি, তাই না? কোন রোগে যায়? নেফ্রোটিক সিনড্রোমে যায়? যায় না, এজিএনে যায়। কিসে যায়? এর পাশাপাশি আরেকটা রোগ পড়তেছি না আমরা, ওর সাথে কিছুটা তুলনা না করে গেলে বুঝতে পারবে না। তাহলে এজিএনে কিন্তু আরবিসি যায় প্রস্রাবের সাথে, ঠিক আছে? সেই জন্য যদি অনেক বেশি পরিমাণ আরবিসি যায়, প্রস্রাবটা কেমন দেখাবে? কোকা কোলা কালারের মতো দেখায়, ঠিক আছে? কোকা কোলা কালার মানে কিছুটা রেড, একদম রক্তের মতো লাল দেখায় না, কিন্তু কিছুটা ঘোলাটে লাল, ঠিক আছে? একে একটা ভাষা আছে, স্মোকি কালার, স্মোকি। এগুলো দেখলে বুঝতে পারবেন, প্র্যাকটিক্যালি না দেখলে বোঝা যায় না। তাহলে এইরকম যদি কালার থাকে তাহলে আমাদের মাথায় যাবে এজিএন আগে, ঠিক আছে? আর যদি একদম সাদা প্রস্রাব, ফেনা ফেনা আছে উপরের দিকে, ঠিক আছে, তাহলে কি দেখবে? নেফ্রোটিক সিনড্রোম। এই হাসতেছো কেন? ফেনা ফেনা শুনি বলে, সব প্রস্রাব কি ফেনা ফেনা হয়তো না? তাই হয় কি? ডিম ভাঙলে কেমন দেখা যায়? ফেনা ফেনা থাকে না? হ্যাঁ, ফেনা ফেনা থাকে না? ডিমের অ্যালবুমিনটা একটা ফেনা থাকে। ডিম যারা ভাজি করে তাদেরকে শুনবেন, ঠিক আছে? অ্যালবুমিন মানে ডিমের প্রোটিন কোনটা? ডিম সেদ্ধ করলে সাদাটাই তো প্রোটিন, আর যখন ভাজি করার জন্য ভাঙা হয় কুসুম বাদে আর বাকি যেটা থাকে সেটা কি? সেটাই প্রোটিন। সেটা একটা প্রোটিনটার জন্য এই ফেনা ফেনাটা। তো অ্যালবুমিন এর সাথে কী যাচ্ছে? প্রচুর অ্যালবুমিন যাচ্ছে না, প্রোটিন যাচ্ছে না, ওই জন্য একটা ফেনা ফেনা উপরের দিকে থাকবে যদি প্রস্রাব যদি ধরে আনে। তাহলে বেড সাইড ইউরিন দেখবো আমরা এই কালার, আর একটা টেস্ট টিউবিনে জাল দিতে হবে। এই প্র্যাকটিক্যালি ওদের শিখাবেন জাল দেওয়া, ঠিক আছে? আসে না প্র্যাকটিক্যাল ক্লাস নিতে? প্রস্রাব জাল দেওয়া, এই টেস্টটার নাম কি বলা হয়? হিট কোয়াগুলেশন টেস্ট, ঠিক আছে?
এটা নিজেরা করা যায়, কেউ একদম সহজ জিনিস, যে কেউ করতে পারে। আমরা রোগীর মাকে শিখাই দিই, রোগীর মা যদি করতে পারে তা আপনারা পারবেন না? পারবেন তো অবশ্যই। তাহলে এটাকে বলা হিট কোয়াগুলেশন টেস্ট। একটা টেস্ট টিউবে নিয়ে প্রস্রাবটা জাল দিতে হয়, একটা মোমবাতির নিচে নিয়ে জাল দিতে পারি আমরা, তাপ দিতে হয়। তাপ দিলে কিছুক্ষণ পরে, কয়েক মিনিট তাপ দেওয়ার পরে দেখা যাবে পুরো এক টিউব প্রস্রাবের মধ্যে একদম 3/2, যদি হিউজ প্রোটিন ইউরিয়া থাকে, এরকম 3+ বা 4+ থাকে, তা একদম গাঢ় দইয়ের মতো একদম জমা হয়ে গেছে নিচের দিকে, 3/2 জমা হয়ে আছে দইয়ের মতো, একদম দধির মতো হয়ে আছে। ঠিক আছে, এটাকে বলা হয় হিট কোয়াগুলেশন টেস্টে প্রোটিন ইউরিয়া 3+ 4+ প্রোটিন যাচ্ছে। ঠিক আছে, আর যদি প্রোটিন না যায় তাহলে প্রস্রাবটা কেমন দেখা যেত? একদম ফ্রেশ ক্লিয়ার দেখা যেত। যদি অল্প অল্প যায়, অল্প নিচের দিকে একটু জমা আছে, তাহলে 1+, যদি মাঝামাঝি যায় তাহলে 2+, একদম পুরো টিউব ভরে আছে তাহলে 3+, একদম কার্ড লাইক দইয়ের মতো হয়ে আছে, পুরো উপর করলেও পড়ে না এরকম একটা অবস্থা, তাকে বলা হয় 4+। বুঝতে পারছেন? তাহলে তখন আমরা যদি এরকম প্রোটিন যায় তখন আমরা একদম কনফার্মই হয়ে গেলাম যে এটা নেফ্রোটিক সিনড্রোম। তাহলে এই রোগ ধরার জন্য কি পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে? দরকার নেই। তারপরেও প্রথম অ্যাটাক হলে আমরা পরীক্ষা করি একদম কনফার্ম হওয়ার জন্য। ঠিক আছে, কারণ এই রোগটা কি জানেন তো, এই রোগটা এতক্ষণ ধরে পড়াচ্ছি আপনাদের, এই রোগটা চিকিৎসা আপনারা করতে পারবেন না। বুঝতে পারছেন তো কথাটা? একদম এক লাইন ওষুধ লেখা আপনাদের ক্ষমতা নেই, মানে এখতিয়ারে নেই, আমারও নেই। মানে কি, আমি একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার, কিন্তু এই রোগের চিকিৎসা কখনোই চেম্বারে দেওয়া যাবে না। এই রোগটাকে কি হসপিটাল ভর্তি হতে বলতে হয়, হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা দিতে হয়। কারণ এই রোগটা এমন একটা অসুখ যেটা বাচ্চা যদি একবার কোনো বাচ্চার হয় তাহলে কি হবে? আপনি বলবেন আমার কাছে আসেন, আমি ভালো চিকিৎসা পারি, একদম সেরে দেব, তা হবে না। কিন্তু এই রোগটা খুবই ভালো রোগ। কেমন ভালো রোগ? মানে সেরে যায় কিন্তু অনেক দেরি করে, 14, 15, 16 বছর বয়সের পরে তারা পুরোপুরি ভালো হয়ে যায়। এই 14, 15, 16 বছর পর্যন্ত ওই বাচ্চাটা রিকারেন্স হয়। কারোর বছরে 2-3 বার হতে পারে, কারোর 2-3 বছর পরে একবার হতে পারে, কার ভাগ্যে কেমন আছে জানি না। ঠিক আছে, আমি এই ক্লাসে বারবার একটা লাইন উচ্চারণ করি, এর আগে যখন ক্লাস নিতে আসছি, মেডিসিনের অনেক ক্লাস নিয়েছি তো, যে আজকালকার ডাক্তার, মানে বিশেষ করে ডাক্তার শুধু না, গ্রাম্য ডাক্তার বলেন, MBBS ডাক্তার বলেন, আরও বড় বড় ডাক্তারদেরও একটা প্রবণতা আছে, রুগী ভালো না হতে লাগলে স্টেরয়েড লেখা। স্টেরয়েডের নাম শুনছেন না আপনারা? হ্যাঁ, প্রেডনিসোলন, ডেক্সামেথাসোন, হাইড্রোকর্টিসন, এসব নাম শুনছেন না? তার মধ্যে ওরাল প্রেডনিসোলন তো কী নামে পাওয়া যায়? কর্টান, কর্টিসল, এইসব ট্যাবলেট নামে পাওয়া যায়, সিরাপ নামে পাওয়া যায়। কিছু ভালো হলো না সর্দি কাশি, একটু প্রেডনিসোলন লিখে দিই। আমরা বারবার বলি যে এটা লেখা যাবে না, এটা অনেক ক্ষতি করে দেয়। ঠিক আছে, কিন্তু এই নেফ্রোটিক সিনড্রোমের চিকিৎসায় অনলি ওয়ানই চিকিৎসা, সেটা হচ্ছে স্টেরয়েড। সারা পৃথিবীব্যাপী একটাই চিকিৎসা, কি প্রথম লাইনের চিকিৎসা? স্টেরয়েড। তারপর এবং স্টেরয়েডে সে রেসপন্স করে, ভালো হয়ে যায়, কিন্তু লং টাইম স্টেরয়েড। মানে এই চিকিৎসাটা করতে গেলে কমপক্ষে বাচ্চাটাকে একটানা 2-3 মাস স্টেরয়েড খাওয়া লাগে। আবার ভালো হলো, আবার অ্যাটাক হলো, আবারই তার চিকিৎসা স্টেরয়েড। তার মানে 14, 15 বছর, 16 বছর বয়স পর্যন্ত যে বাচ্চাটা বারবার হবে, চিকিৎসা কিন্তু স্টেরয়েড। তাহলে বারবার স্টেরয়েড, আপনি বলবেন তাহলে স্টেরয়েড আমি দেবো, অসুবিধা কিন্তু না। যদি আপনি উল্টোপাল্টাভাবে, উল্টোপাল্টা ডোজে, উল্টোপাল্টা ডিউরেশনে আপনি যদি ওই বাচ্চাটা চিকিৎসা করেন, তাহলে বাচ্চাটার কিডনি একদম পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। আমার কথা বোঝা গেছে কথাটা? আপনি বাচ্চাটার উপকারের পরিবর্তে ক্ষতি করে দেবেন। ও যদি প্রোটোকল মেনে চিকিৎসা করে, ঠিকমতো ডোজে, ঠিকমতো ডিউরেশনে যদি ও চিকিৎসা হয়, তাহলে ওর রিকারেন্সটা কম হবে। বুঝতে পারছেন? আপনি একদম চোখ বুজে চিন্তা করেন, আপনার আমার বাচ্চা হলে আমরা কি করতাম? ঠিক প্রোটোকল অনুযায়ী চিকিৎসা করার চেষ্টা করতাম। তাহলে প্রোটোকলের বাইরে যে চিকিৎসা করতে গেলেই ওর বিপত্তিটা বেশি হয়ে যাবে। আপনি মনে করবেন যে না, খুলনা মেডিকেল কলেজ হসপিটালে শিশু বিভাগে ওকে পাঠালাম, ওখানে ভর্তি হয়ে চিকিৎসা করলো, ওখানেও তো ওরা স্টেরয়েড দেয়, তাহলে আমি দিলে ক্ষতি কিনা? ওখানে গেলে ওর মাকে শেখানো হবে কীভাবে প্রতিদিন প্রস্রাব জাল দিতে হবে, কখন হঠাৎ ফুলে গেলে আবার বাচ্চাটাকে নিয়ে আসতে হবে, কতদিন পর্যন্ত ঔষধ খাওয়ানো হবে, কতদিন পরে ডোজটা কমায়, ডিউরেশনটা কমানো হবে। বুঝতে পারছেন? এই যে জিনিসগুলো আপনি আউটডোর প্র্যাকটিসে পারবেন না কখনো। বুঝতে পারছেন? প্রতিদিন প্রস্রাব জাল দেয়া, তার মাকে শেখানো, এটা আউটডোরে পারা যায় না। আউটডোর প্র্যাকটিসে খুব দ্রুত রুগী দেখা হয়, ভালোভাবে শেখানো হয় না, মাও শেখে না। 2 কথা বলেন, মা বাড়ি যেয়ে ভুলে যাবে। ঠিক আছে, সেই জন্য এই ধরনের বাচ্চা পাইলে তাহলে কি করা উচিত? তাহলে তাকে ভর্তির অ্যাডমিশন দেওয়া উচিত। হয় শিশু কিডনি যেসব জায়গায় আছে ডিপার্টমেন্ট, সেখানে ভর্তি হতে,
অথবা অন্তত মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হওয়া বেটার অপশন, ঠিক আছে? আমার কথা বোঝা গেছে? এমনকি আপনি যদি অ্যাডাল্ট নেফ্রোলজিস্টের কাছে পাঠান, মানে বড়দের কিডনি বিশেষজ্ঞদের কাছে পাঠান, তাও উল্টো পাল্টা চিকিৎসা হয়ে যায়, কারণ তাদের প্রোটোকল আমাদের প্রোটোকল পুরোপুরি আলাদা। তারা উল্টো পাল্টা চিকিৎসা দেয়, উল্টো পাল্টা হয়ে যায় একদম পুরোপুরি, দেখছি আমরা বহু রুগী দেখছি। সেই জন্য এটা হচ্ছে অনুরোধ আপনাদের কাছে, নেফ্রোটিক সিন্ড্রোমের বাচ্চা আসলে অবশ্যই তাকে আউটডোরে না চিকিৎসা হতে আপনার জন্য। এটাই আমাদের দেশের সমস্যা, কিন্তু এটা কী সমস্যা জানেন? আমি যদি স্কিনের ডাক্তার হই, তাহলে আমার কাছে যদি একটা রুগী আসে অন্য সমস্যা নিয়ে, আমি বুঝতে পারতেছি এটা আমার এখতিয়ারের মধ্যে না, তাও আমি তার 2 মাস ঘুরাই রাখি। একটা ভালো ডাক্তারের সেটাই বড় গুণাবলী, সে যদি সঠিক সময় সঠিক রুগীটা সঠিক জায়গায় রেফার করে, এটা একটা ডাক্তারের গুণাবলী কিন্তু, একটা ভালো ডাক্তারের। তাহলে ওই রুগীটা যদি আপনি সঠিক জায়গায় পাঠান আপনি সময় মতো, ওই রুগীটাই কিন্তু আপনাকে আরও 2টো রুগী এনে দেবে। না, ওই ডাক্তারের কথা মতো আমি অমুক জায়গায় গিয়েছিলাম, সেখানে ভালো চিকিৎসা পেয়েছি। আমার কথা বোঝা গেছে? তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে বেডসাইড এইগুলো করে বুঝলাম, কিন্তু এর পরবর্তীতে যে আমার কিছু পরীক্ষা করতে হবে, ঠিক আছে? এগুলো করে বুঝলাম, যে এক্সামিনেশন করে হিস্ট্রি নিয়ে বুঝলাম এটা নেফ্রোটিক সিন্ড্রোম, তখন পরীক্ষা করতে হবে কি? এই 4টা ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য আমাকে পরীক্ষা করতে হবে। সেই পরীক্ষাটা কি? 1 নম্বর পরীক্ষা করি আমরা ইউরিনারি। কি পরীক্ষা করি? ইউরিনারি। ইউরিনের একটা রুটিন পরীক্ষা করি। এখানে ইউরিনের প্রস্রাবের ইনফেকশান আছে কিনা জানা যায়, প্রস্রাবে এই যে প্রোটিনের লেভেলটা 3+4+ প্রোটিন যাচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারি। বুঝতে পারছেন? তারপরে 2 নম্বরে কি পরীক্ষা? স্পট ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিন রেশিও। স্পট ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিন রেশিও, এটা যদি মোর দ্যান 2:1 হয়, তাহলে আমরা ধরে নিই এটা সিগনিফিকেন্ট, এটা নেফ্রোটিক সিন্ড্রোমের পক্ষে। একটা বাচ্চা যদি প্রথম ফলা নিয়ে আসে, তাহলে তাকে এটা করতে হয়। 3 নম্বর আমরা কি বলছি? জেনারেলাইজ ইডিমা দেখার জন্য তো কোনো পরীক্ষা লাগেনি, যে হাইপো অ্যালবুমিন কমে যায়, সেজন্য আমরা কি করি? সিরাম অ্যালবুমিন লেভেল করি। এটা যদি লেস দ্যান 2.5 গ্রাম পার ডিএল হয়, তাহলে আমরা ধরে নেই এটা হচ্ছে হাইপোঅ্যালবুমিনিয়া, ঠিক আছে? তারপরে 4 নম্বর আর একটা পরীক্ষা করি আমরা, কি? সিরাম কোলেস্টেরল। এই যে হাইপারলিপিডিমিয়া বললাম না, অর্থাৎ এই রোগীর কোলেস্টেরল বেড়ে যাবে কত? মোর দ্যান মানে 200, 220 খুব সম্ভব, 220 বা 200 মনে হয়, এরকম কত একজ্যাক্ট ভুলে গেছি। এই শিটে লেখা আছে নাকি হাইপারলিপিডিমিয়া কত? স্পট ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিন রেশিও, ঠিক আছে? স্পট ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিন রেশিও, এখানে কিছু লেখা নেই। সিরাম অ্যালবুমিন মানে রক্তের অ্যালবুমিনের লেভেল কত? এটা যদি লেস দ্যান 2.5 এর নিচে হয়, কত নিচে? 2.5 এর নিচে হয়, তাহলে আমরা বলি অ্যালবুমিন কম, ঠিক আছে? ডায়াগনোস। আর সিরাম কোলেস্টেরল লেভেলটা বেড়ে যাবে নেফ্রোটিক সিন্ড্রোমের ক্ষেত্রে, ঠিক আছে? এই পরীক্ষাগুলো আমরা করি। আমরা হাবিজাবি অনেক পরীক্ষা করি না, এইগুলো মানে একটা সিম্পল কেসকে এই পরীক্ষা করি। এছাড়া যদি কমপ্লিকেটেড কেস হয়, তাহলে আমরা আরও অনেক পরীক্ষা করি, সিরাম ক্রিয়েটিন করি, সিরাম ইলেকট্রোলাইট করি, কিন্তু নর্মালি রুটিনলি এগুলো করি না, ঠিক আছে? মোর দ্যান 2:1, ঠিক আছে? মোর দ্যান 2:1 দেখা যাচ্ছে, 2:1। তাহলে আর সিরাম অ্যালবুমিন, আর 4 নম্বর বলছে সিরাম কোলেস্টেরল, ঠিক আছে? 2.5 এর চেয়ে কম হবে, লেস দ্যান 2.5, হ্যাঁ, ঠিক আছে? আর কোলেস্টেরল আছে 200-র উপরে হবে খুব সম্ভব, ঠিক আছে? এখন ট্রিটমেন্ট কি বলেন স্যার? ট্রিটমেন্ট 1 নম্বর আছে হসপিটালাইজেশন, 2 নম্বর আছে কাউন্সেলিং,
প্রত্যেকটা রোগীর কাউন্সেলিং করা উচিত। আমাদের দেশের এই সমস্যাই কিন্তু বড়। আমাদের দেশে ডাক্তাররা কি খারাপ? যথেষ্ট ভালো ট্রিটমেন্ট দেয়, যা দেয় খারাপ দেয় না, তাই না? কিন্তু একই ট্রিটমেন্ট তো ইন্ডিয়ায় গেলেও দিচ্ছে, কিন্তু ওদের ডাক্তারের অনেক সুনাম, আমাদের দেশে ডাক্তারের এত সুনাম কম কেন? ওরা অনেক ভালো করে কাউন্সেলিং করে, মিষ্টি মিষ্টি কথা বলে। আমাদের দেশে এইটা অভ্যাসে নেই আমাদের, ঠিক আছে? চিকিৎসা আমরা প্রেসক্রিপশন লিখি, আমরা বিদায় হতে বলি, ঠিক আছে? কিন্তু রুগীর কিন্তু মন ভরবে না। এমনও অনেক রুগী আমি দেখছি 2-3 জায়গায় দেখে এসে আবার আমার কাছে এসে বলছে যে চিকিৎসা কিন্তু আমি পাল্টাচ্ছি না, ওই প্যারাসিটামল ওই ঔষধে দিচ্ছি, কিন্তু তাকে কাউন্সিলিংটা তারা করেনি, তারা শুধু চিকিৎসা দিয়েই ছেড়ে দিয়েছে যে আপনার এইটা হলে। একটা ডায়রিয়ার রুগীর কাউন্সিলিং জরুরি না? আপনি খালি স্যালাইন লিখে দিলেন, জিঙ্ক সিরাপ লিখে দিলেন, এবার লিখে দিয়ে আপনার মতো হাজির। কিন্তু ওই মানুষটাকে বুঝালেন না যে আপনার বাচ্চার ডায়রিয়ার জন্য কিছু হবে না, 5 দিন 7 দিন থাকতে পারে ডায়রিয়া, স্যালাইন খাইলে হবে, স্বাভাবিক অন্য খাবার খাবে, সাথে জিঙ্ক সিরাপ খাবে, এই ওষুধগুলো খাইলে হবে, সাথে অবশ্যই স্যালাইন খাওয়াতে হবে, না ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। এই যদি আপনি বুঝাই না দেন, ওই মা আপনার কাছে গেছে ডায়রিয়া নিয়ে, আপনি কোনো রকম খালি ওষুধ প্রেসক্রিপশন করে ছেড়ে দিয়েছেন, ও আবার ঘুরে আর একজনের কাছে যাচ্ছে, আবার সেখান থেকে ঘুরে আর একজনের কাছে, এই যাইতে যাইতে 7 দিনের দিন যার কাছে যাচ্ছে তার কাছে ভালো আছে। কিন্তু আপনি যদি ওকে কাউন্সেলিং করতেন যে না, ডায়রিয়া কিন্তু যেখানেই যান না কেন কয়েকদিন থাকতে পারে, কোনো বাচ্চার 3 দিন লাগে, কোনো বাচ্চার 5 দিন লাগে, কোনো বাচ্চার 7 দিন লাগে, ঠিকই, তাহলে সে ধৈর্য ধরে অপেক্ষা করতো। বুঝতে পারছেন? কিন্তু কাউন্সেলিং অভাব। তাহলে এই বাচ্চার আপনি যদি কাউন্সেলিং না করেন, মানে আপনার কাছে না গেলেও আপনি যদি তাকে কোনো হসপিটালে ভর্তি হতে বলেন, সেই হসপিটাল থেকে যদি কাউন্সেলিং করা না হয় যে এই রোগটা 14 বছর 15 বছর বয়স পর্যন্ত বারে বারে হবে, তাহলে ও ভালো হয়ে বাড়ি গেলে আবার হবে। ও বলবে তাহলে তো ওইখানে গেছিলাম, আমার রোগ তো নিরাময় হয়নি। ও বলবে তাহলে এবার ওই হসপিটালে যাবো না, আর এক জায়গায় যাই দেখি। এই করতে করতে গরিব মানুষ, তার টাকা পয়সাগুলো ধ্বংস হবে, সে আরও তার বাচ্চাটার ক্ষতি হয়ে যাবে। দেখি তো প্রায় আমরা নেপোটিসিনের বাচ্চা, কেউ ফার্মেসিতে ওষুধ কিনে খাচ্ছে, ওই যে আমরা যে ওষুধ লিখে দেয় এই ওষুধই তো ভালো হয়েছিল, আর এক দোকানে যে কিনে এনে ওই ওষুধই খাওয়ায়, কিন্তু ওটা যে কয়েকদিন খাওয়াতে হবে, কী ডোজে খাওয়াতে হবে, এইটা কিন্তু জ্ঞান নেই, সেজন্য এনে খাওয়ায়। একটা ডিউরেশন, আমরা বলি 1.5 মাস একটানা খেতে হবে মনে করেন, ও এনে 5 দিন খাওয়ানোর পর ফলট হলো কমে গেছে, ঠিকই ওষুধ বন্ধ করে দিয়ে বসে রয়েছে। ওটা কি ওর ভালো হলো না খারাপ হলো? খারাপ হয়ে গেল। কিন্তু বুঝতে পারছেন, এটা লং টাইম চিকিৎসা। তাহলে সেজন্য কাউন্সিলিং খুব ইম্পর্টেন্ট। এরপরে যদি চিকিৎসা হসপিটালে হয়ে দেওয়া হয়, তাহলে কয় ধরনের চিকিৎসা? 2 ধরনের। একটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে কি? জেনারেল ম্যানেজমেন্টটা আপনারাও বলতে পারেন সেই রুগীটা, ঠিক আছে? সেই রুগীটার জেনারেল ম্যানেজমেন্ট কি? তাকে আমরা বলি যে আপনি বাচ্চাকে পানি মেপে খাওয়াতে হবে। বুঝতে পারছেন? পানি মেপে খাওয়ানো কেমন? আগের দিনের প্রসাব ধরে রাখতে হবে, সেই জন্য হসপিটালে ভর্তি হওয়া জরুরি। 24 ঘন্টার, আজকে সকাল 10টার থেকে প্রসাব ধরা শুরু করবে, কালকে সকাল 10টা পর্যন্ত ধরবে। আমি যে পরের দিন সকালে দেখবো সে সারাদিন 24 ঘন্টায় কতটা প্রসাব করছে। মনে করেন 300 ml প্রসাব করলো, তাহলে ওই 300 ml তার সাথে 400 ml পার মিটার স্কোয়ার বডি সারফেস এরিয়া। এক বাচ্চার এক রকম বডি সারফেস এরিয়া, তাই না? বডি সারফেস এরিয়ার একটা সূত্র আছে, ওয়েট অনুযায়ী বের করতে হয়। তাই কারোর বডি সারফেস এরিয়া 1 হতে পারে, কারোর 0.5 হতে পারে। তাহলে 400 ml পার বডি সারফেস এরিয়া, যার ওজন, যার বডি সারফেস এরিয়া 1, তাহলে 400 ml এর সাথে 1 গুণ করলে কত হয়? 400 হয়। তাহলে তার আগের দিন প্রস্রাব হয়েছে 300, আর এই 400, সে সারাদিন ওইখান থেকে বলা হয় যে আগামীকাল সকাল 10টা পর্যন্ত আপনি এই 700 ml পানি খাবেন। বোঝা গেছে? যার বডি সারফেস এরিয়া ছিল 0.5, তাকে বলে দেওয়া হয় 0.5 এর সাথে 400 গুণ দিলে কত হয়? 200 হয়। তাহলে আপনি 200, আর প্রস্রাব হয়েছে 300, আপনি 500 ml পানি খাবেন। বোঝা গেছে কত? আপনার বাচ্চাটাকে 500 ml বেশি পানি খাওয়াবেন না, ওর থেকে কম খায় খাক, কিন্তু 500 ml বেশি খাওয়ানো যাবে না, নাহলে সে আরও ফুলে যাবে। বুঝেছেন? তাহলে এটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট। ফ্লুইড রেস্ট্রিকশন, সহজ বাংলা কথায় কী বলি আমরা? ফ্লুইড রেস্ট্রিকশন। 2 নম্বরে বলি আমরা প্রোটিন রেস্ট্রিকশন। প্রোটিন যেহেতু বেড়ে যাচ্ছে, তাও প্রোটিন রেস্ট্রিকশন মানে ওভার প্রোটিন ডায়েট, যে প্রোটিন বেড়ে যাচ্ছে যেহেতু অনেক বেশি বেশি খাওয়া, এটা করা যাবে না, নর্মাল প্রোটিন ডায়েট খাবে। কিন্তু এই বাচ্চার ক্ষেত্রে যেটা রেস্ট্রিকশন আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সল্ট রেস্ট্রিকশন। লবণ খাওয়া যাবে না নেপোটিসিনের বাচ্চা। কী খাওয়া যাবে না? লবণ খাওয়া যাবে না। এখন কথা আছে কাঁচা লবণ খাওয়া যাবে না, না? তাহলে তো বাজি লবণ, কোনো প্রকার লবণ খাওয়া যাবে না, ঠিক আছে? তরকারির সাথে যে লবণটা দেওয়া হয় সেই লবণটা দিয়ে রান্না করে খাবে, তাছাড়া অন্য বাড়তি অন্য কোনো লবণ খাওয়া যাবে না। বোঝা গেছে? কথা ক্লিয়ার?
তাহলে তরকারির সাথে বেশি বেশি দেওয়া যাবে না, যত পারা যায় তরকারিতে যদি কম দিয়ে রাখা হয় পরিমাণ মতো, অথবা কম দিয়ে রান্না করতে পারলে আরও ভালো। যে সমস্ত খাবারের সাথে বাড়তি লবণ থাকে, অনেক চানাচুর, চিপস, এসব লবণ থাকে না, এগুলো খাওয়া যাবে না কিন্তু, ঠিক আছে, এগুলো নিষেধ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এই কিন্তু নিয়ম, লবণ রেস্ট্রিকশন করতে হবে, পানি রেস্ট্রিকশন করতে হবে, নর্মাল প্রোটিন ডায়েট খাবে, ঠিক আছে। এই হচ্ছে জেনারেল ম্যানেজমেন্টের সূত্র, ঠিক আছে। এরপরে যদি অনেক ফোলা থাকে তাহলে আমরা ডায়ুরেটিক্স দিই। কী দেই? ডায়ুরেটিক্স। ডায়ুরেটিক্স কী নামে পাওয়া যায় বাজারে? ল্যাসিক্স ট্যাবলেট পাওয়া যায়, ফুসিড পাওয়া যায়, এরকম ট্যাবলেট পাওয়া যায় না, এটা দেই। যদি এটা অনেক ফোলা না হয় তাহলে দেইনি আমরা, ঠিক আছে। এটা দেওয়াও অনেক সমস্যা আছে, রিস্ক আছে। আর স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে একটাই ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে প্রেডনিসোলন। কী জিনিস? ওরাল প্রেডনিসোলন আপনারা দেবেন না। হসপিটালে ভর্তি হয়ে তার পরীক্ষা নিরীক্ষা করা হয়, তারপর তার ইনফেকশন আছে কিনা শরীরে দেখা হয়। ইনফেকশন যদি থেকে থাকে প্রস্রাবে, তার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। 7 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে ইনফেকশন কন্ট্রোল হওয়ার পরে তারপরে আমরা প্রেডনিসোলন দিই। কথা বোঝা গেছে? তারপরে প্রেডনিসোলন দিই। তাহলে প্রেডনিসোলন হুট করে দেওয়া যায় না, এর ডোজ আছে, ডিউরেশন আছে, এটা আপনার পড়ে লাভ নেই, যেহেতু আপনি এটা ব্যবহার করবেন না। আপনি জানার জন্য জানতে পারেন। প্রথমে আমরা শুরুতেই দেই, ঠিক আছে। প্রথম অ্যাটাক হলে একরকম, দ্বিতীয় অ্যাটাক হলে একরকম। জানার দরকার আছে? দরকার নেই। তাহলে নেফ্রোটিক সিন্ড্রোম পারা যাবে তো? ডায়াগনোসিস তো করা যাবে নাকি? চিকিৎসা দিতে পারি আর না পারি, তাই না? সব কিছু যে চিকিৎসা দিতে হবে তা তো না। শেষ হয়নি তো ক্লাস এখনো। এজিএন আছে তো, এজিএন আছে না? হ্যাঁ, কি পড়াবো এজিএন? হ্যাঁ, কয়টা বাজে? তাহলে আর তো ক্লাস নেই আমার, তাহলে আর সামনের মাসে পড়াই দিতে হবে তাহলে। হ্যাঁ, এদিন আমি আপনার একটু মনোযোগ দেন, 5 মিনিট নেই সময়, ঠিক আছে। 5 মিনিটে পড়াই। 5 মিনিটটা কেমন? এজিএনেরও বাচ্চাদের হয়, এর বয়স লিমিট আছে। 5 থেকে 15 বছর বয়সের মধ্যে হয়, 5 থেকে 12 বছর বা 15 বছর বয়সের মধ্যে হয়। 5 বছরের আগে সাধারণত এজিএন হয় না, আর 15 বছরের পরে সাধারণত হয় না, ঠিক আছে, এই বয়সে হয়। এজিএনের বাচ্চাটাও কি হয়, ওখানে ইনফ্লামেশন হয়। গ্লোমেরুলাস দেখালাম না, ওখানে ইনফ্লামেশনটা হয়, ঠিক আছে। হয়ে কি হয়, ওখানে ইনফ্লামেশন হয়ে শাকনটা ঠিকমতো হতে পারে না, ঠিক আছে। ফলে কি হয়, ফলে ওই ইউরিন আউটপুটটা ঠিকমতো হয় না, শরীরে পানি জমে যায়, ফুলে যায়। কিন্তু এজিএনের ফল আর নেফ্রোটিক সিন্ড্রোমের ফলার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কেমন? পার্থক্য হচ্ছে এটাই, নেফ্রোটিক সিন্ড্রোমের সারা গা হাত পা ফুলে যায়, কিন্তু এজিএনের সারা গা হাত পা ফুলে না, চোখ ফোলে আর পা ফোলে সাধারণত। এক্সেপশনাল তো 2-1টা আলাদা ব্যাপার, ঠিক আছে। সাধারণত চোখ পা এরকম ফোলে, পেট ঠেট ফোলে না, পেটে পানি জমে না, ঠিক আছে, এজিএনে। আর এজিএনটা সাধারণত একটা ব্যাকটেরিয়ার ইনফেকশনের জন্য হয়। সেই ব্যাকটেরিয়াটার নাম কি? স্ট্রেপ্টোকক্কাস, গ্রুপ বি বেটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, ঠিক আছে। গ্রুপ বেটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, ঠিক আছে। স্ট্রেপ্টোকক্কাসটা কোথায় হয়? কিডনিতে আক্রমণ করে না, স্ট্রেপ্টোকক্কাস 2 জায়গায় আক্রমণ করে, হয় স্কিনে নাহলে গলায়। কি হয়? গলায়। থ্রোট থ্রট হলো, একটা মানুষের গলা ব্যথা হলো, গলা ব্যথা হওয়ার পরে 2 থেকে 4 সপ্তাহ পরে সে ফুলে যাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে বুঝতে হবে এটা এজিএন। আবার একটা মানুষের স্ক্যাবিজ হয়েছিল, স্ক্যাবিজ তো চেনেন আপনার, চুলকানি, তাই না, গায়ের চুলকানি। স্ক্যাবিজ কি জিনিস? এটা পরজীবী। চুলকানি হয় না হাতের আঙুলে ফাঁকে ফাঁকে, পায়ের আঙুলে ফাঁকে ফাঁকে, পেটে, জেনিটালিয়ায়, এসব জায়গায় চুলকানি হয় না? এই যে চুলকানি হলো, ওখানে যে ওই চুলকানিতে কিছুদিন পরে 1 সপ্তাহ 5 দিন থাকার পরে ওখানে পুজ হয়, জমা হয় না? এই পুজ মেইনলি স্ট্রেপ্টোকক্কাস এই ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে হয়। কি ব্যাকটেরিয়া? স্ট্রেপ্টোকক্কাস। এই যে ব্যাকটেরিয়া, এই স্ট্রেপ্টোকক্কাসের আপনি চিকিৎসা করলেন না, এই স্ট্রেপ্টোকক্কাসের বিরুদ্ধে, এই স্ট্রেপ্টোকক্কাল অ্যান্টিজেনের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডি কমপ্লেক্স গঠন করে এটা কিডনিতে যে গ্লোমেরুলাসে ইনফ্লামেশন করে।
ওই স্ক্যাবিজ ভালো হয়ে গেছে, সেখান থেকে মুক্তি হয়ে গেছে, 2 সপ্তাহ হয়ে গেছে, 4 সপ্তাহ হয়ে গেছে, এইবার কিডনির এই সমস্যা শুরু হয়ে যায়। সবার যে হয় তা না, 100 জন 1 লাখের মধ্যে একজনে হতে পারে, তাই না? কথা বোঝা যাচ্ছে তো? তাহলে গলা ব্যথা কার না হয়? আমারও গলা ব্যথা হয়েছে, বুঝতে পারছেন কথাটা? তাহলে গলা ব্যথা হলেই যে আপনার কিডনির এই রোগ হবে তা না। যদি স্ট্রেপ্টোকক্কাস দিয়ে হয়, তার বিরুদ্ধে বডির যদি আপনার ইমিউনিটি না হয়, তাহলে ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি হলো, হয়ে অ্যান্টিবডি কমপ্লেক্সটা কিডনিতে জমা হয়ে তখন কিডনির গ্লোমেরুলাসের সমস্যাটা করলো, ঠিক আছে? তাহলে এই জন্যই এই অসুখটা হচ্ছে, তখন ফুলে যাচ্ছে, চোখ ফুলে যাচ্ছে, পা হাত পা ফুলে যাচ্ছে, ঠিক আছে? প্রস্রাবের রং কী হচ্ছে? লাল হচ্ছে। এই রুগী আপনার কাছে আসলে আপনি কি পাবেন? নেপোটিক সিন্ড্রোমে প্রস্রাবের রং কেমন পাচ্ছিলেন? সাদা। আর এখানে মা কি বলবে? লাল। তাহলে মার এখানে কমপ্লেন থাকে 2টা, 3টা। একটা হচ্ছে আমার বাচ্চার প্রস্রাব আগের থেকে কমে গেছে, যেটা নেপোটিক সিন্ড্রোমেও ছিল। আমার বাচ্চা ফুলে গেছে, সেটা নেপোটিক সিন্ড্রোমে ছিল। কিন্তু আগে নেপোটিক সিন্ড্রোম মা বলবে যে সারা গা হাত পা ফুলে গেছে, আর আপনি এইবার বাচ্চা দেখলেন যে ফুলছে কিন্তু অল্প ফোলাটা অল্প, চোখ আর পা, ঠিক আছে? আগে মাকে জিজ্ঞেস করছিলেন প্রস্রাব কমে গেছে, তাহলে প্রস্রাবের রং কেমন? মা দেখলেন সাদা। আপনি বললেন মা দেখাতে পারেনি, ধরে আনিনি, আপনি জিজ্ঞেস করলেন, বললেন লাল প্রস্রাব হচ্ছে, রক্তের মতো প্রস্রাব যাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে পার্থক্য হয়ে যাচ্ছে। 3 নম্বর কথা, এই বাচ্চার অবশ্যই আপনাকে ব্লাড প্রেশার মাপতে হবে। কি মাপতে হবে? কারণ এজিএনের বাচ্চার কী হয়? ব্লাড প্রেশার হাই হয়, তাহলে হাইপারটেনশন ডেভেলপ করে। ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চার হাইপারটেনশন, বুঝতে পারছেন তো? তাহলে এজিএনের বাচ্চার কী হয়? হাইপারটেনশন ডেভেলপ করে। বোঝা গেছে কতটা? হাইপারটেনশন। এছাড়া যদি এইগুলোই মেনলি রুগী নিয়ে আসে আমাদের কাছে, যদি আপনি বেডসাইড প্রোটিন পরীক্ষা করেন তাহলে কেমন দেখবেন? ওইখানে বলছিলাম 3+4+, এখানে কেমন থাকতে পারে? 1+2+এর বেশি প্রোটিন ইউরিয়া হবে না, ঠিক আছে? তারপরে কি এই বাচ্চা কমপ্লিকেশন নিয়ে আসতে পারে। এজিএনের কয়েকটা খারাপ কমপ্লিকেশন আছে। এজিএনের ভালো দিক আছে নেপোটিক সিন্ড্রোমের মতো, কি এজিএন যদি আপনি চিকিৎসা করেন 99% বাচ্চা 100% ভালো হয়ে যায়, জীবনে আরও হয় না এজিএন, ঠিক আছে? বোঝা গেল? যেমন নেপোটিক সিন্ড্রোম 14-15 বছর পর্যন্ত বারবার আসছিল, এখানে একদম 100% ভালো হয়ে যায় 99% বাচ্চা, ঠিক আছে? 1% বাচ্চার কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, সেখান থেকে মারাও যেতে পারে কেউ। যে কমপ্লিকেশন কি? একটা হচ্ছে হার্ট ফেলিয়ার হতে পারে। এই জন্য ওই যে হাইপারটেনশন, অনেক বেশি প্রেশার, সেখান থেকে কী হয়ে যেতে পারে? আপনি যদি চিকিৎসা না করেন বাচ্চার হার্ট ফেলিয়ারে এমনকি মারাও যেতে পারে। আর একটা কী হতে পারে? এনকেফালোপ্যাথি হতে পারে। এজিএনের বাচ্চা কিন্তু খিঁচুনি হচ্ছে, বুঝতে পারছেন? মানে ব্রেনে এনকেফালোপ্যাথি হয়েছে। এই এনকেফালোপ্যাথি 2 কারণে হয়। একটা হচ্ছে হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি, মানে প্রেশার অনেক বেশি থাকার জন্য এনকেফালোপ্যাথি। আর 2 নম্বর হচ্ছে ইউরেমিক এনকেফালোপ্যাথি। এই যে ইউরিক অ্যাসিড কিছু বেরোতে পারছে না কিডনি ছাঁকন হয়ে, ওটা জমে ইউরিমিয়া তৈরি করছে। কি তৈরি করছে? ইউরিমিয়া। এই ইউরিমিক এনকেফালোপ্যাথি হতে পারে, ঠিক আছে? তাহলে খুব কঠিন হয়ে যাচ্ছে না? তাহলে কমপ্লিকেশনের মধ্যে একটা হার্ট ফেলিয়ার হতে পারে, একটা এনকেফালোপ্যাথি, মানে বাচ্চা খিঁচুনি নিয়ে আসতে পারে, এমনকি অজ্ঞান হয়ে আসতে পারে, ঠিক আছে? আর 3 নম্বর কমপ্লিকেশন কি? রেনাল ফেলিয়ার হয়ে যেতে পারে। অ্যাকিউট রেনাল ফেলিয়ার, মানে প্রস্রাব একদম বন্ধ হয়ে যাচ্ছে, কিডনি ফেল করে মারা যেতে পারে। এই 3টা হচ্ছে কমপ্লিকেশন। আপনি তো আর বুঝবেন না এটা কিডনি ফেলিয়ার হয়ে যাচ্ছে, আপনি তো বুঝবেন না হার্ট ফেলিয়ার আছে। তাহলে রুগীর কী লক্ষণ দেয়? বাচ্চা এজিএনের, কিন্তু বাচ্চা আপনার কাছে আগের থেকে আসেনি, যেহেতু ভালো ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, এখন সে আসছে এরকম শ্বাসকষ্ট নেই, বুঝতে পারছেন? একদম শুইতে দিলে শুইতে পারছেন। হার্ট ফেলিয়ারের রোগে কি এইগুলো লক্ষণ থাকে না? শ্বাসকষ্ট, শোয়াই দিলে শুইতে পারে না, বসে থাকলে একটু বসতে পারে, এগুলো নিয়ে আসবে। রোগীর মা বললো আমার বাচ্চা খিঁচুনি হয়েছে, খিঁচুনি হওয়ার পরে অজ্ঞান হয়ে আছে। এইখান থেকে অল্প কিছুদিন আগে, বছরখানিক আগে মনে, আমিও তো এখন বেশিরভাগ সময় নবজাতক বিভাগে ডিউটি করি। আমাদের স্ক্যানও আছে খুলনা মেডিকেলে, একটা কাছের ঘর চেনেন তো? ছোটো ছোটো বাচ্চা থাকে, ঠিক আছে, জন্মের পরে 1 মাস বয়সী, ওখানে থাকি। কিন্তু আমাদের জেনারেল পেডিয়াট্রিক্স যে ওয়ার্ডটা আছে, ওখানে একটা বাচ্চা 10 বছর না কয় বছর বয়স একটা বাচ্চা, এই যে বাগেরহাটের দিকে, এইপার পারে রূপসা নদী পারে, ওই দিকে কোথায় ফকিরহাটের দিকে বাড়ি। বাচ্চাটা আমাদের মেডিকেলে ভর্তি হয়েছে খিঁচুনি নিয়ে, অজ্ঞান হয়ে আছে। আমাদের এখানে ভর্তি হলে অজ্ঞান দেখে আমাদের ওখানে ইন্টার্ন ডাক্তার হোক বা আমার মিড লেভেল ডাক্তার হোক, তারা দেখে টেকে অজ্ঞান রুগী দেখেন। একটা মানুষের প্রেশার মাপাটা কত ইম্পর্টেন্ট, ঠিক আছে? অজ্ঞান রুগী দেখে তারা বলছে এ বাচ্চা তো খুবই খারাপ, কাউন্সেলিং করে যে আপনার বাচ্চা যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। তারা কাউন্সেলিং করছে, আইসিইউতে নিয়ে যান। আইসিইউ পাবে কোথায়? ঢাকায় নিয়ে যান। রোগ কিন্তু ধরা পড়েনি, মনে করছে এটা হয়তো ব্রেনের ইনফেকশন, এরকম মনে করছে, ঠিক আছে? কিন্তু জ্বর তো নিয়ে আসে না সাধারণত এজিএনের বাচ্চা, বুঝতে পারছেন কথাটা?
তখন ওরা মনে করছে এনকেফালাইটিস, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, খারাপ বাচ্চা। ওই যে একটু কাউন্সিলিং করছে, ওরা ভয় পেয়ে বলছে আইসিইউ লাগবে, ওরা ওখান থেকে টাকা গাজী মেডিকেলে ভর্তি হয়েছে। বুঝতে পারছেন কথাটা? গাজী মেডিকেলে ভর্তি হয়ে 2 দিন আইসিইউতে রয়েছে, গরিব মানুষ, কত টাকা চলে গেছে। ঠিক আছে, বেসরকারি আইসিইউতে অনেক টাকা লাগে, দিন গেলে 8-10 হাজার 15 হাজার টাকা করে খরচ হয়ে যায়। তারপরে বাচ্চার খুব বেশি ইম্প্রুভমেন্ট না, ওখান থেকে বেরোয় গেছে, ওখান থেকে আবার একটা ক্লিনিকে নিয়ে গেছে, ক্লিনিকে নিয়ে যেয়ে সেখানে মেডিসিন ডাক্তার দেখছে, সেখানে অ্যাডাল্ট কিডনি ডাক্তার দেখছে। ঠিক আছে, কিন্তু হিস্ট্রিটা কত ইম্পর্টেন্ট। তারপরে ডাকছে শিশু রোগী। তো এখন আমি মানে দুর্ভাগ্য হোক সৌভাগ্যক্রমে হোক, ওই ক্লিনিকে আমি যাই অন্য রোগী দেখতে, নবজাতক ডেলিভারি হওয়ার পরে আমাকে কল দেয় অনেক সময় দেখা লাগলে, তখন সেই বাচ্চা দেখতে গেছি আমি, একটা নবজাতক। ওখানকার যারা আছে বলছে স্যার আমাদের এরকম একটা রুগী আছে, একটু দেখে দেবেন। তখন আমি ওই বাচ্চাটাকে দেখছি, দেখে আমার কাছে মনে হয়েছে যে এটা ওরা যেটা চিন্তা করছে এরকম না। ওরা সিটি স্ক্যান সব করাই ফেলছে। ঘটনা দেখেন, সিটি স্ক্যান সব করাই ফেলছে, যত রকম পরীক্ষা নিয়ে সিটি স্ক্যান, কিন্তু আসলেই তো প্রেশার মেপে দেখি অনেক বেশি। আসলে তো ওর হয়েছে এজিএন হয়ে হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি হয়ে গেছে। অথচ বাচ্চাটা কতগুলো টাকা খরচ হয়ে গেল, এর জন্য তো তার কিছু খরচ করার দরকার ছিল না। সেই বাচ্চা ওই ক্লিনিকে রেখে আমি চিকিৎসা করছি, যেহেতু মেডিকেল থেকে ওরা ফেরত চলে আসছে, তারপর ভালোভাবে বাড়ি গেছে। তাহলে মানে আপনি যদি জিনিসটা না বুঝতে পারেন, তাহলে কোথার থেকে কোথায় চলে যেতে হবে। ওই বাচ্চার তার সিটি স্ক্যান করার দরকার নেই, তাহলে কত টাকাতে সিটি স্ক্যান, অনেক পরীক্ষা, অনেক টাকা পয়সা খরচ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এজিএনের রোগী কিন্তু এটা মনে রাখতে হবে, তাহলে এই জিনিসগুলো নিয়ে আসতে পারে। ঠিক আছে, ইনভেস্টিগেশন কি করবেন, ওই যে একটা ইউরিন আরি করলে আমরা ধারণা করতে পারবো। ইউরিন আরিতে কি পাবো আমরা, এখানে কিন্তু প্রোটিন পাবো কত, 1+ অথবা 2+ এরকম পাইতে পারি। কিন্তু এখানে একটা খুব ভালো ইনফরমেশান থাকবে, আরবিসি যাবে, আরবিসি কাস্ট, এই 2টা জিনিস উল্লেখ করে দিবে। আপনি দেখছেন প্রস্রাবের রঙ খুব একটা লাল না, সাদা মতোই মনে হচ্ছে আপনার, কিন্তু ইউরিন পরীক্ষায় বললো আরবিসি আছে 10, 15, 20, এমনকি প্লেন্টি আরবিসি আছে, তখন কিন্তু আপনার মাথায় এজিএন আসবে। বাচ্চার প্রেশার বেশি, আরবিসি আছে বেশি, তাহলে আপনার মাথায় কি আসবে, এজিএন আসবে কিন্তু। ঠিক আছে, এরপরে এই রুগীর আর কি পরীক্ষা করি, এই রুগীর আমরা একটা সিরাম C3 লেভেল করি। এই C3 মানে জানেন আপনারা, কমপ্লিমেন্ট 3। এটা এজিএনে কি হয়, কমে যায়, কি হয়, কমে যাবে। এটা সাধারণত পরীক্ষা করতে কয়েকদিন সময় লাগে, ওরা মনে ঢাকার থেকে করে এনে দেয়। ঠিক আছে, এটা করলে আমরা মোটামুটি কনফার্ম হতে পারি যে এটা এজিএন, ক্লিনিক্যালেই বোঝা যায়। তারপরে আরও কনফার্মের জন্য সিরাম C3 করি। এছাড়া সিরাম ক্রিয়েটিনিন করি আমরা, কিডনি ফেলিওর আছে কিনা দেখার জন্য। সিরাম ইলেকট্রোলাইট করি, এই পরীক্ষাগুলো করি অনেক সময়। ট্রিটমেন্ট কি, এজিএনের রোগীও আপনাকে হসপিটাল ভর্তি করতে বলতে হবে, কারণ যে কোনো সময় হার্ট ফেলিওর হয়ে যেতে পারে। কারণ এর চিকিৎসা একটাই, বেড রেস্ট চিকিৎসা একটা। তাহলে বাড়ি সহায় রাখি না, একটা হসপিটালাইজেশন, আরটা আছে বেড রেস্ট। তাহলে হসপিটালে যে সহাতে হবে কিনা, বাড়ি রাখলে এই বাচ্চা আপনার কোনো কথা শুনবে না। একটা 10 বছরের বাচ্চা, ও স্বস্তি বোধ করতেছে, ও আপনার কথা শুনবে, ও ঘুরে বেড়াবে। যত ঘুরে বেড়াবে ওর কিডনির উপর লোড বাড়বে, তখন ওর ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপ হয়ে যাবে। ওর হার্ট ফেলিওর হতো না, হার্ট ফেলিওর হয়ে যাবে, তখন দৌড়াদৌড়ি করবে, খেলাধুলো করবে। সেই জন্য অবশ্যই হসপিটালে ভর্তি করতে হবে, বেড রেস্ট, একদম সাপোর্টিভ ম্যানেজমেন্ট। প্রেশার আছে, হাইপার টেনশন আছে, তাহলে কি দেবেন আপনি, অ্যান্টি হাইপারটেনসিভ। কি দেই আমরা এখানে, নিফিডিফিন দিই, খুব কম দামি ওষুধ না, নিফিডিফিন দিই। এরপরে বাচ্চার আমরা পেনিসিলিন দিই। এই পেনিসিলিনটা কিসের জন্য দেই, পেনিসিলিন বাচ্চাদের কত মিলিগ্রাম পার কেজি করে দেয়, 50 মিলিগ্রাম পার কেজি পার ডে, 6 ভাগে ভাগ করে, ওই 4 ভাগে ভাগ করে, 6 আওয়ারলি। বুঝতে পারছেন? পেনিসিলিনটা কেন দিচ্ছি, পেনিসিলিন হচ্ছে ওই যে স্ট্রেপ্টোকক্কাস ছিল, ওই স্ট্রেপ্টোকক্কাসের জন্য দিই। ঠিক আছে, এটা কয়দিন দেই আমরা, 10 দিন। ওই স্ট্রেপ্টোকক্কাস কিন্তু এখন অসুখ করছে না, কিন্তু
টু ইরাডিকেট সোর্স অফ ইনফেকশন, ইনফেকশনের যে সোর্সটা আছে স্ট্রেপ্টোককাসের সেটাকে নষ্ট করার জন্য আমরা এই পেনিসিলিনটা দিচ্ছি। এই গেল এর ম্যানেজমেন্ট, ঠিক আছে। কিন্তু ওই যে জেনারেল ম্যানেজমেন্ট যেটা বলছিলাম না ইসের ক্ষেত্রে নেফ্রোটিক সিন্ড্রোমে, এখানে ওই একই জিনিস আছে। এখানেও পুরো ফ্লুইড মানে পানি কম খেতে বলতে হবে, ওই আগের দিন যা প্রস্রাব করবে তার সাথে 400 ml পার মিটার স্কোয়ার বডি সারফেস এরিয়া যোগ করতে হবে। এখানে আমরা বলি প্রোটিন রেস্ট্রিক্টেড, সল্ট রেস্ট্রিক্টেড, এই কথাগুলোও বলি। সাথে একটা আলাদা কথা আছে এজিএনের ক্ষেত্রে, সেই কথাটা কি বলি আমরা, সেটা হচ্ছে ফ্রুট রেস্ট্রিকশন, ফল খাওয়া যাবে না, না বিশেষ করে পাকা কলা আর ডাবের পানি খাওয়া যাবে না, খবরদার। ওই দুটো আবার খাইতে বলে দিন না। 50 মিলিগ্রাম পার কেজি পার ডে, বাচ্চাদের সবসময় পার কেজি। তাহলে কোন ফল খাওয়া যাবে না? পাকা কলা, যদি পারে কোনো ফল না খাওয়াই ভালো, তবে একদম পাকা কলা আর ডাবের পানি। কেন এই দুটো খাওয়া যাবে না কেন? এই দুটোতে কী থাকে? পটাশিয়াম। আর এজিএনের বাচ্চার যদি সিরাম ইলেকট্রোলাইট করি তাহলে কি বেশি থাকে? পটাশিয়াম বেশি থাকে। আরও যদি পটাশিয়াম দেন আপনি ওর শরীরে, তাহলে রেনাল ফেলিওর হয়ে যাবে, মানে কিডনি ফেল হয়ে যাবে, বুঝতে পারছেন? সেই জন্য খুব সাবধান, মানে পাকা কলা আর ডাবের পানি তো খাওয়াই যাবে না, ঠিক আছে। এই দুটা। আর এইখানে আর একটা ট্রিটমেন্ট আছে, ডায়ুরেটিক্স দিতে হবে, ঠিক আছে। ডায়ুরেটিক্স মানে কি? যেটা প্রস্রাব করায় যে ওষুধটা, তাই না? তাহলে এইখানে ওইখানে বলছিলাম শুধু ফুরুসেমাইড, আর এখানে ফুরুসেমাইড প্লাস স্পাইরোনোল্যাকটোনের কম্বিনেশন পাওয়া যায় না, স্পাইরোনোল্যাকটোন, এর কম্বিনেশনটা ইউজ করতে হবে এখানে। বুঝতে পারছেন কথাটা? না না, এইখানে কম্বিনেশন নাই, এটাখানে শুধু ফুরুসেমাইড ইউজ করতে হবে, আর ওইখানে কম্বিনেশনটা ইউজ করতে হবে। ভুল হয়ে গেছে, ওইখানে কম্বিনেশনটা ইউজ করতে হবে আর এখানে শুধু ফুরুসেমাইড ইউজ করতে হবে। আমার কথা বোঝা গেছে? উল্টে গিয়েছিল প্রায়। ওইখানে কম্বিনেশান ফুরুসিড প্লাস ইউজ করতে হবে, ওইখানে ফুসিড প্লাস ফুরুল্যাক নেফ্রোটিক সিন্ড্রোমে, আর এইখানে ইউজ করতে হবে শুধু আছে ফুরুসেমাইড। বুঝতে পারছেন? ফুরুসেমাইড আছে নিজেই একটা শরীর থেকে পটাশিয়াম বের করে দেয়, ঠিক আছে, পটাশিয়াম কমায়। আর আমার তো এখানে দরকার পটাশিয়াম কমানোর, তাই না? এখানে পটাশিয়াম বেশি থাকে সেজন্য। এই হচ্ছে ট্রিটমেন্ট। তবে এই রোগটাও কিন্তু বাড়ি বসে চিকিৎসা করতে নেই, হসপিটালে ভর্তি হতে বলতে। হ্যালো।